সালাম আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো। জি ভাই। ওকে, তাহলে আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। আজকে অ্যাকচুয়ালি হচ্ছে একটু কিছুটা বেটাইম হয়ে গেছে, রাত 8টার সময়। অনেকেই হয়তো বাইরে, সো মানুষ খুব বেশি হবে না, সো টাইম নষ্ট না করে আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। স্ক্রিনটা শেয়ার করছি, দেখা যায় কিনা জানেন কাইন্ডলি। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাই। ওকে, তাহলে আমরা যেহেতু মানুষ কম আছি, আপনার রেসপন্স করেন। কোনো কেউ যদি কোনো কিছু না বুঝেন তাহলে হচ্ছে নির্দ্বিধায় হচ্ছে আপনার কোয়েশ্চেন করেন। আহ সো সরি। ওকে, সো নাম্বার ওয়ান, দ্য মনিটরিং ইজ নট ব্ল্যাঙ্ক। মনিটরিংটা কিছু একটা না। তো সেটা কি না বোঝার জন্য হচ্ছে আমাদের এখানে একটা কলন দেয়া আছে। কলন মানে হচ্ছে কলনের আগের অংশকে পরের অংশ এক্সপ্লেইন করবে। সো কলন হচ্ছে একটা সাপোর্টিভ, একটা হচ্ছে আপনার ফ্ল্যাগ আর কি। সো তাহলে পরের অংশে কি বলা আছে, যে অন দ্য কন্ট্রারি দ্য ডিফেন্ডেন্ট, এখানে অন দ্য কন্ট্রারি বলে আবার হচ্ছে এটাকে কিন্তু হচ্ছে আপনার এই পজিটিভ যেটা ছিল, যেটা সাপোর্টে ছিল, এটাকে নেগেট করে এটাকে আসলে হচ্ছে কন্ট্রাস্টে নিয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওভারঅল সবকিছু মিলিয়ে এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট। আগের অংশ পরের অংশের সাথে কন্ট্রাস্টিং থাকবে। On the contrary, the defendant and his or her attorney are required to be given notice of the government's listening activities. তো এখানে তাহলে ওভারঅল কি বলছে আসলে, যে প্রথমে বলছে যে দ্য মনিটরিং ইজ নট ব্ল্যাঙ্ক। মনিটরিংটা কিছু একটা না। তো কি না এটা আমরা পরের অংশ থেকে বুঝবো। তো মনিটরিংটা কি, এই যে এখানে বলছে লিসনিং অ্যাক্টিভিটিস, এটাই হচ্ছে মনিটরিং, রাইট? লিসনিং অ্যাক্টিভিটিস। সো লিসনিংটা কি, যে ডিফেন্ডেন্ট এন্ড হিজ অর অ্যাটর্নি আর রিকোয়ার্ড টু বি গিভেন নোটিস। ভাই, আপনি কি কথা বলতেছেন? আপনার সাউন্ড আসতেছে। সরি, আমার পিসিটা হঠাৎ করে রিস্টার্ট হয়ে গেছে। আহ আবার স্ক্রিন শেয়ার করতেছি।
এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম হলো আজকে এরকম। সো আরেকবার বলি, দ্য মনিটরিং ইজ নট ব্ল্যাঙ্ক, মনিটরিংটা কিছু একটা না। অন দ্য কন্ট্রারি, সো কন্ট্রাস্টে বলতেছে যে অপরপক্ষে বা বরং উল্টো দিকে, যে আসামি এবং তার অ্যাটর্নিকে হচ্ছে কি গভর্নমেন্ট যে মনিটরিংটা করতেছে এই মনিটরিং এর ব্যাপারে আগে থেকে নোটিশ দিতে হয়। তাহলে যদি নোটিশ দিতে হয় তাহলে মনিটরিংটা কি না, মনিটরিংটা হচ্ছে কি বলা যায় ওইটা সিক্রেট না, রাইট? দেখেন একটু চিন্তা করে যে নট ব্ল্যাঙ্ক, আর এদিকে বলা আছে যে হচ্ছে মাস্ট বি নোটিসড। হ্যাঁ, মাস্ট বি নোটিস না, মাস্ট বি গিভেন নোটিস। হ্যাঁ, মাস্ট বি গিভেন নোটিস, গিভেন নোটিস। সো যদি নোটিস দিতে হয় তাহলে এটার ইয়েটা কি হবে আপনার, মানে নোটিশ অবশ্যই দিতে হবে, তার মানে নোটিশ না দিয়ে পারা যাবে না, অর্থাৎ হচ্ছে নোটিশ না দিয়ে করা মানে হচ্ছে সিক্রেট রাখা যাবে না। তো আপনি এখানে আনসার গুলো যদি দেখেন, মেটিকুলাস, মেটিকুলাসের এখানে কোনো কাজই নেই। অ্যাড্রয়েড, দক্ষ, কোনো কাজই নেই। সার্কামস্পেক্ট, কশাস, সাবধানী, সাবধানতার এখানে কোনো ব্যাপার স্যাপার নেই। অবট্রুসিভ মানে, অবট্রুসিভ মানে যেটা ক্যাটকেটা হয়ে চোখে লাগে, মানে কনসপিকিউয়াস, চোখে লাগে। নোটিসেবল, তো নট নোটিসেবল তো আর হবে না, কারণ এটা হচ্ছে নোটিশ দিতে হয়, তাহলে অবশ্যই নোটিসেবল। তো নট নোটিসেবল তার উল্টা হয়ে যায়, এটা সারেপ্টিশিয়াস মানে গোপন, এটা হবে। দেখেন কারো এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা, এটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড কম্পারেটিভলি। ভাইয়া এখানে লজিকটা আমাকে যদি আরেকবার একটু এক্সপ্লেইন করেন। অবশ্যই, অন দ্য কন্ট্রারি, হুম। আমি কি এখন অন দ্য কন্ট্রারি পরে যে ইনফরমেশনটা পাবো হুম হুম, ওইটাকে কি আমি উল্টায় দিব না ইয়ার ক্ষেত্রে? হ্যাঁ দেখেন, দেখেন এখানে ব্যাপার হচ্ছে আমরা কেমনে চিন্তা করতে পারি, এখানে আমরা চিন্তা করতে পারি আচ্ছা এখানে কন্ট্রারিটা হচ্ছে একটু প্যাচ লাগাই দিছে, আমি হচ্ছে দেখেন যদি আমি এই এই অংশটাকে ধরি, ঠিক আছে, যদি আমি এই অংশটাকে ধরি তাহলে মোটামুটি হচ্ছে এই পার্টটা এবং অন দা কন্ট্রারি সহ বাকি পুরো পার্টটা, এটা হচ্ছে দুইটা চাঙ্ক, ঠিক আছে। যদি এই পার্টটাকে যদি আমি পজিটিভ ধরি, ঠিক আছে, এই পার্টটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এই প্রথম চাঙ্কটা এবং পরের চাঙ্কটা হবে আপনার সাপোর্টিভ হবে, ওই অন দা কন্ট্রারি সহ পুরা পার্টটা হচ্ছে আপনার সাপোর্টিভ হবে। তো অন দা কন্ট্রারি যেটা বলতেছে যে অপর পক্ষে, অপর পক্ষে না ঠিক মানে এটা বোঝাচ্ছে যে বরং, বরং বোঝাচ্ছে আর কি। অন দা কন্ট্রারি বলতে এখানে বরং বোঝাচ্ছে, বরং হচ্ছে যে দ্য মনিটরিং ইজ নট ব্ল্যাঙ্ক, বরং এটা হচ্ছে আপনার গভর্নমেন্টের এই মনিটরিং এর ব্যাপারে আগে থেকে হচ্ছে আসামিদেরকে নোটিশ জানাইতে হয়। সো এই পুরো কথাটা আর এর আগের এই যে কথাটা, এই পুরো কথাটা, এই দুইটা হবে আপনার সাপোর্টিভ। আর আরেকটা আর অন দা কন্ট্রারি বলতে এখানে আপনি তাহলে প্রশ্ন করতে পারেন যে অন দা কন্ট্রারি তাইলে আপনার কিসের সাথে কিসের কন্ট্রাস্ট তাইলে বোঝাইলো। মূলত অন দা কন্ট্রারি এখানে আপনার এই যে এইখানে এই যে শব্দটা, এই শব্দটার সাথে নোটিসের কন্ট্রাস্টকে বোঝাইছে। যে এই যে শব্দটা এইটার কন্ট্রারি হচ্ছে যে এইটা তো না, এইটা তো না, বরং অন দি আদার হ্যান্ড হচ্ছে এটা, মানে গোপন তো নাই, বরং হচ্ছে আরো নোটিশ দিতে হয় এরকম। সো এই অন দা কন্ট্রারিটা আসলে ওভারঅল পুরো সেন্টেন্সের মধ্যে আসলে কন্ট্রাস্ট হয় নাই আসলে, মানে এই অন দা কন্ট্রারিটা এই শব্দের সাথে কন্ট্রাস্ট বোঝাইছে। সেজন্য আই গেস মানে আমার আমি যতটুকু বুঝছি আর কি, সেটা হচ্ছে যে মূলত এই পুরো পার্টটা এবং এর আগের পুরো পার্টটা হচ্ছে আপনার সাপোর্টিভ। এই আমাকে সবসময় মিনিংটাকে সেম রাখতে হবে দুই পাশে। হ্যাঁ, মিনিং তো অবশ্যই সেম রাখা লাগবে, মানে কোলন কোলন আসলেই হচ্ছে কোলনের আগের অংশ পরের অংশ হচ্ছে আপনার মিনিং মিনিং সাপোর্টে হবে আর কি, সেম বলতে সাপোর্টে হবে, একই স্রোতে যাবে, একই দিকে যাবে। হ্যাঁ ভাই মুস্তাফা বলেন। আচ্ছা, কোলন না থেকে যদি এখানে হচ্ছে যে কমা থাকতো তাহলে কি দুইটা হচ্ছে কন্ট্রাস্ট করে দিতাম, তাই তো? না সেরকম না ব্যাপারটা, মানে এখানে কমা অন দ্য কন্ট্রারি, কমাও কিন্তু হচ্ছে আপনার সাপোর্টিভ একটা ইয়ে, কমা কিন্তু কমা ফুল স্টপ এগুলো কিন্তু হচ্ছে আপনার সাপোর্টিভ। তো এটা ডিপেন্ড করে তখন আমাদেরকে হচ্ছে, তখন এমন হইতো না যে ফার্স্ট চাঙ্ক আর সেকেন্ড চাঙ্কের মধ্যে একটা কন্ট্রাস্ট হয়ে যেত? দেখেন আমরা কিন্তু হচ্ছে চোখ বুঝে হচ্ছে আপনার অন দ্য কন্ট্রারি আপনি বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে অন দ্য কন্ট্রারি কনভার্সলির ব্যবহার পাইতে পারেন, বাট ব্যাপার হচ্ছে কি পুরো সেন্টেন্সের কনটেক্সটের উপরে হচ্ছে আমরা অর্থটা নিব, যে এখানে অন দ্য কন্ট্রারি শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে, অন দ্য কন্ট্রারি কার মধ্যে সাথে কার কন্ট্রাস্ট করতেছে, সেন্টেন্সের সাথে পুরো সেন্টেন্সের, নাকি হচ্ছে নির্দিষ্ট কোনো অংশের সাথে।
যেমন দ্য মনিটরিং ইজ নট ব্ল্যাঙ্ক, মনিটরিংটা কিছু একটা না, আমরা মনে করি মিনিংটা এখানে বসাই দিলাম, সিক্রেট ইজ নট সিক্রেট, ঠিক আছে। অন দ্য কন্ট্রারি, তো আসলে এখানে অন দ্য কন্ট্রারি দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই যে সিক্রেট না, বরং অ্যাকচুয়ালি হচ্ছে এই শব্দটার সাথে হচ্ছে আসলে কন্ট্রারি দিয়ে মানে কন্ট্রাস্টে পরের কথাটা আনতেছে, বাট ওই অ্যাকচুয়ালি হচ্ছে কি অন দ্য কন্ট্রারি আসছে বলেই যে হচ্ছে আমরা সবকিছু হচ্ছে সাথে সাথে যে কন্ট্রাস্ট করে নিব, ব্যাপারটা এমন না। বোঝা লাগবে যে কোন অংশের মধ্যে কোন অংশের কন্ট্রাস্ট। অন দ্য কন্ট্রারি এমন হইতে পারে যে একটা ক্লজের ইন্টারনাল কন্ট্রাস্ট বোঝাইতে পারে, আবার অন দ্য কন্ট্রারি সামটাইমস এমনও হইতে পারে যে দুইটা ক্লজের মধ্যে মানে ইন্টার ক্লজ হচ্ছে আপনার, বা দুইটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে আপনার কন্ট্রাস্ট বোঝাইতে পারে। তো আমরা মানে চোখ বন্ধ করে ওই ধরনের লাইনে যাব না আর কি, যে হচ্ছে আপনার প্লাস মাইনাসের লাইনে আর কি। আমরা ইউজুয়ালি এইভাবে করে থাকি আর কি, যে হচ্ছে আপনার মানে মিনিংটা না বুঝে হচ্ছে প্লাস মাইনাস দিয়ে হচ্ছে সলভ করতে যায় না, মানে ম্যাক্সিমাম টাইম দেখবেন হচ্ছে আপনার ভুল হবে। আমরা সামনে আগে দিলে এটা একটু কনফিউজিং, এটা টু বি অনেস্ট একটু কনফিউজিং। প্রথমবার আমি পড়তে গিয়ে হচ্ছে যখন অন দ্য কন্ট্রারি যখন দেখছি তখন হচ্ছে, বাট অর্থ মিলাইতে গেলে হচ্ছে আপনার এটা মেলে না। কারণ আপনি যদি হচ্ছে অন দ্য কন্ট্রারি দিয়ে আপনি যদি হচ্ছে যদি যদি আপনি এটাকে কন্ট্রাস্ট ধরেন, তাইলে কিন্তু হচ্ছে এখানে আপনি বসাবেন হচ্ছে এটা, রাইট, এটা বসাবেন অন দ্য কন্ট্রারি। আমি অলরেডি অবক্লুসিভ বসাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বসাবেন। কারণ হ্যাঁ, কারণ কিন্তু আপনি এরপরে হচ্ছে প্লাগ ইন করে পড়ে দেখেন, আপনি সবার শেষে কিন্তু হচ্ছে একবার যদি সময় থাকে আর কি, তাহলে অলওয়েজ হচ্ছে প্লাগ ইন করে পড়ে দেখেন দ্য মনিটরিং ইজ নট অবট্রুসিভ, মনিটরিংটা হচ্ছে আপনার নোটিসেবল না। হ্যাঁ, অন দ্য কন্ট্রারি গভর্নমেন্টকে হচ্ছে অবশ্যই নোটিশ জানাইতে হয়। এখন দেখেন কন্ট্রাডিক্ট হইলো, পুরো সেন্টেন্সটা তো কোনো মিনিং দাঁড়াইলো না, যে মনিটরিংটা হচ্ছে মানে নোটিসেবল না, হ্যাঁ, কিন্তু হচ্ছে গভর্নমেন্টকে অবশ্যই নোটিশ দিতে হবে। তো এটা তো হচ্ছে আপনার, এটা তো কনফ্লিক্টিং হয়ে গেল এই আর কি। সো অ্যাকচুয়ালি এখানে অন দ্য কন্ট্রারি আসলে চাঙ্কের মধ্যে কন্ট্রাস্ট বোঝায় না, এই শব্দটার সাথে কন্ট্রাস্ট বোঝাইছে এই শব্দের। আমরা সামনে আগে এগুলোর আবার সেরকম যে কোনো ধরা বাঁধা নিয়ম আছে যে হচ্ছে এইভাবে আমি কেমনে ধরবো, এগুলো জাস্ট পড়তে পড়তে আই গেস ধরা যাবে আর কি। নেক্সট ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। Sure. ভাইয়া আমি না ভার্বালের ক্লু ধরতে পারি না সেন্টেন্স পড়ে। এগুলা এগুলো টু বি অনেস্ট এগুলো আসলে স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার নাই, এগুলো তো প্যাটার্ন রেকগনিশন, রাইট। ক্লু ধরা এগুলো হচ্ছে প্যাটার্ন রেকগনিশন। সো প্যাটার্ন রেকগনিশনের জন্য মনে করেন যে ধরা বাঁধা কোন নিয়ম, প্যাটার্ন রেকগনিশন আমরা যে প্রোগ্রামিং করি এটা হচ্ছে দিন শেষে হচ্ছে আপনার প্যাটার্ন রেকগনিশন। প্রবলেম সলভিং করতে গেলে আসলে আপনার প্যাটার্ন রেকগনিশন করা লাগে। প্যাটার্ন রেকগনিশনে আসলে নির্দিষ্ট কোনো সূত্র নাই যার মাধ্যমে হচ্ছে আপনি প্যাটার্ন রেকগনাইজ করতে পারবেন। আপনাকে জাস্ট যত বেশি আপনি অ্যানালাইজ করবেন, যেমন আপনাকে একজন আপনার মনে হইতে পারে যে যত বেশি আমি হচ্ছে আপনার ওই কি বলে ওই সেশন অ্যাটেন্ড করব, ভিডিও দেখবো, তত হচ্ছে আমার হয়তো ভালো হবে, গ্র্যাগের সব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবো। বাট গ্র্যাগ আসলে কি করতেছে, গ্র্যাগ হচ্ছে একটা সলিউশন আপনাকে প্রেজেন্ট করতেছে, আপনি একটা সলিউশন জেনে আসলে কিছু করতে পারবেন না। মূলত আপনার যেটা প্রয়োজন, সে যে থিঙ্কিং প্রসেসের মাধ্যমে সলিউশনটা জেনারেট করতেছে, আপনার ওই থিঙ্কিং প্রসেসটা প্রয়োজন, এবং থিঙ্কিং প্রসেস কিন্তু একজন আরেকজনকে আসলে টু বি অনেস্ট দিতে পারে না। তো আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে ট্রাই করা লাগবে যেন আপনি সলিউশনে আসতে পারেন। তো তখন দেখা যাবে যে আপনি আসলে আসতে পারেন নাই, বাট কিছু দূর আসতে পারছেন, এবং এরপরে যদি আপনি আরেকজনের সলিউশন শোনেন তখন হয়তো বা কিছুটা মিলাইতে পারবেন যে আমি তো এভাবে চিন্তা করছিলাম, উনি তো এভাবে চিন্তা করছে। তো নেক্সট বার হয়তো বা আপনি নিজের থট প্রসেসটাকে আরেকটু রেকটিফাই করতে পারবেন। এইভাবে লিটল বাই লিটল আপনি হচ্ছে আর কি একটু অ্যাকুরেসির দিকে ইঞ্চ ফরওয়ার্ড করবেন আর কি। ওকে, আমরা সামনে আগাচ্ছি তাহলে। কোশ্চেন নাম্বার 2, এগুলো আসলে প্যাসিভ লার্নিং টাইপ, অ্যাক্টিভ লার্নিং না, পুরোপুরি মনের অজান্তে শিখে হয়ে যাবে। মানে সাবকনসিয়াসলি হবে, বাট সাবকনসিয়াসলি হ্যাঁ। হবে, বাট প্যাসিভ লার্নিং বললে তো বোঝা যায় যে মনে করেন যে আপনি তেমন কিছু করতেছেন না, বাট এটা না হয়ে না না, যাচ্ছে। মানে ওটা বুঝে নেই আর কি, যে হ্যাঁ হ্যাঁ, সরাসরি মূলত হচ্ছে যেমন সাবকনসিয়াসলি হবে। হ্যাঁ, সাবকনসিয়াসলি হবে, আপনি অ্যাক্টিভলি ট্রাই করবেন, বাট মানে উন্নতিটা আপনি দৃশ্যমান হবে না আর কি, ওইটা আসলে ইন্টারনালি হইতে থাকবে আস্তে 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 আপনি সেটা ফলাফল দেখতে পারবেন এর মধ্যে। Okay, so question number 2. When studying human history, one must be aware that the blank between historical periods are arbitrary. যখন মানব হিউম্যান হিস্ট্রি পড়া হবে, একজনের অবশ্যই অ্যাওয়্যার থাকা লাগবে যে ব্ল্যাঙ্ক বিটুইন হিস্টোরিক্যাল পিরিয়ডস। এই দেখেন এই জিনিসটা আসলে খুবই সিম্পল, যে ব্ল্যাঙ্ক বিটুইন হিস্টোরিক্যাল পিরিয়ড গুলোর মধ্যে কিছু একটা, এগুলো আরবিট্রারি, এগুলো কোনো মানে বিষয় না, ঠিকঠাক মানে ফিক্সড কোনো বিষয় না, এগুলো আরবিট্রারি। সো এরপরে হচ্ছে সেমিকোলন দিচ্ছে, সেমিকোলন মানে সাপোর্টে কিছু একটা বলবে। তারপরে বলছে সার্টেনলি নান অফ দ্য পিপল অ্যালাইভ এট দ্য টাইম, যে ওই সময়ে যত মানুষ জীবিত ছিল তারা কেউই হচ্ছে ওয়ার অ্যাওয়্যার, কেউই জানতো না যে এক এরা থেকে আরেক এরাতে শিফট হচ্ছে। তাহলে দেখেন এখানে বলছে বিটুইন হিস্টোরিক্যাল পিরিয়ড, এখানে বলছে ওয়ান এরা টু অ্যানাদার, এটা তো একই কথা, রাইট? এরা এবং হিস্টোরিক্যাল পিরিয়ড তো একই কথা। তো এখানে শিফট বলছে, তারা অ্যাওয়্যার ছিল না শিফটের ব্যাপারে।
যে এক এরা থেকে যে আরেক এরাতে শিফট হয়ে গেছে ওই ব্যাপারটা তারা বুঝতেই পারে নাই, রাইট? তাহলে এখানে তাহলে আপনার এক এরা থেকে আরেক এরাতে কি বোঝাবে? শিফট বা এক এরা থেকে বা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি এরকম যে এক এরা থেকে আরেক এরাতে চলে গেছে, বুঝতেই পারে নাই, তার মানে দুইটা এরার মধ্যে তেমন কোনো বাউন্ডারি নাই। এটাতে অ্যাওয়ার হবে না, মানে অ্যাওয়ার দিয়ে কিছু হবে না। না, এই তো অ্যাওয়ার তো দেয়াই আছে এখানে, আবার অ্যাওয়ার হবে কেন? আমাদের বোঝা লাগবে যে হিস্টোরিক্যাল পিরিয়ড গুলোর মধ্যে কিছু একটা হচ্ছে আরবিট্রারি। তারপরে বলতেছে কারণ হচ্ছে কোনো মানুষই জানে না যে এই যে বিভিন্ন পিরিয়ডের মধ্যে এই যে শিফটটা হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলা মানুষ ফিলই করতে পারে না। তো কখন হচ্ছে আপনি দুইটা জিনিসের মধ্যে ফিল করতে পারবেন না, চেঞ্জটা ফিল করতে পারবেন না, যখন দুইটা জিনিসের মধ্যে কোনো বাউন্ডারি থাকবে না, যেমন একটা থেকে আরেকটাতে আপনি চলে গেছেন, কোনো বাউন্ডারি থাকবে না বা এই টাইপের কিছু একটা। বা আপনি আপনি সিম্পলি এভাবেও চিন্তা করতে পারেন, জাস্ট আপনি মনে করেন কথার কথা ওয়ান এরা টু অ্যানাদার আর হিস্টোরিক্যাল পিরিয়ড একই জিনিস, এখানে শিফট বলছে, এখানে আপনি শিফট বসায় দেন, তারপরে দেখেন এখানে মোটামুটি আপনার কাছাকাছি মিনিং কি হতে পারে, জাজমেন্টের কাছাকাছি আইডিওলজি কিছুই তো নাই, ইনোভেশন এইগুলো তো হচ্ছে একেবারে ইরেলেভেন্ট আনসার। এখানে দুইটা জিনিস আছে, এপিসোড এবং ডিমার্কেশন। ডিমার্কেশন মানে বাউন্ডারি, এপিসোড মানে তো কাইন্ড অফ পর্ব বা এই টাইপের কিছু একটা। এই দুইটা থেকে কিছু একটা আনসার হবে আর কি। তো এখানে কোনটা মানে আনসার হওয়া লজিক্যাল, কেউ কি বলতে পারবেন? ডিমার্কেশনস ভাইয়া, ডি। এটা এটা হ্যাঁ, এটা কেন কেন লজিক্যাল এটা বলতে পারবেন? এই যে শিফটটাই হচ্ছে রিফ্রেশ হয়ে মানে ওখানে যাবে, মানে এটাই মনে হচ্ছে। ওই যে সেকেন্ড আগে তো হচ্ছে সেমিকোলন আছে, সেমিকোলন দিয়ে সাপোর্ট বুঝায়, তো হচ্ছে সাপোর্ট যেহেতু বুঝাচ্ছে আর ওইখানে হচ্ছে শিফট আছে, আর মনে হয় আচ্ছা শিফটেরই ঠিক একটা আছে হচ্ছে আপু, ঠিক আছে না, রিজনেবল কিছু। দেখেন এরকম বললে আসলে কি হয়, দেখেন এপিসোড গুলা হচ্ছে আপনার এই মনে করেন একটা হিস্টোরিক্যাল পিরিয়ড আর একটা হিস্টোরিক্যাল পিরিয়ড, এপিসোড গুলো হচ্ছে একটা হিস্টোরিক্যাল পিরিয়ডের ভেতরে একটা একটা করে এপিসোড, রাইট? এপিসোড মানেই তো যেমন একটা সিরিজের মধ্যে আমরা মাল্টিপল এপিসোড থাকে এরকম, দুইটা পিরিয়ডের মাঝখানে কোনো এপিসোড থাকে না, রাইট? এপিসোড হচ্ছে যেমন একটা জিনিসের ভেতরে বিভিন্ন বিভক্তিকে এপিসোড বলে, ঠিক আছে? আর এখানে যেহেতু বলেই দিছে যে একটা এরা থেকে আরেকটা এরাতে যাচ্ছে এবং মানুষ ফিলও করতে পারতেছে না, তার মানে দুইটা এরার মধ্যে বা দুইটা হিস্টোরিক্যাল পিরিয়ডের মধ্যে আপনার ওই কোন জিনিসটা তাহলে আরবিট্রারি বা কোন জিনিসটার কোনো ঠিক ঠিকানা নাই, ডিমার্কেশন বা বাউন্ডারির কোনো ঠিক ঠিকানা নাই, সেজন্য ডিমার্কেশন হবে। আর এপিসোড দুইটা এরার মধ্যবর্তী কোনো বিষয় না, একটা এরার ইন্টারনাল বিষয় হচ্ছে আপনার এপিসোড, সেজন্য এপিসোড হবে না। খৈয়াম ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, হাত তুলছিলেন। ভাই ওইটাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে একটা দুইটা এরার ভিতরে একটা বাউন্ডারি লাইন দিয়ে আলাদা করার বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, বাউন্ডারি লাইন দিয়ে আলাদা করা, হ্যাঁ। আর এপিসোড হচ্ছে আসলে একটা এরার ইন্টারনাল বিষয় এপিসোড। সো এই জন্য হচ্ছে, বাট এই দুইটা একটু কনফিউজিং হইতে পারে কারো কারোর জন্য, কারণ এপিসোডও তো একটা থেকে আরেকটার বিভক্তি বোঝায়। সো এই আর কি, এপিসোডস বিটুইন হিস্টোরিক্যাল পিরিয়ডস কেউ বলে ফেলতে পারে। So আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। এখানে বলছে মেমোয়ার্স আর ইনহেরেন্টলি ব্ল্যাঙ্ক। মেমোয়ার গুলো হচ্ছে আপনার অন্তর্গত বা কি বলে এটাকে, ইনহেরেন্টলি মানে ন্যাচারালি আর কি, তার প্রকৃতিগত ভাবেই হচ্ছে কিছু একটা, ওকে, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে। বাট ল্যারি ম্যাকার্থিস ভলিউম অফ রেমানিসেন্স, এই ভলিউম এগুলো কথা উল্টায় উল্টায় বলে আর কি, একবার মেমোয়ার বলছে আরেকবার বলছে ভলিউম অফ রেমানিসেন্স, ওই একই জিনিস মেমোয়ার। তো শুরুতে বলছে মেমোয়ার গুলো হচ্ছে প্রকৃতিগত ভাবেই একরকম, বাট ল্যারি ম্যাকার্থির মেমোয়ারটা হচ্ছে অ্যাবাউট হিজ লাইফ উইথ বুকস, এই যে হাবি যাবে এগুলো আসলে পড়ার কোনো প্রয়োজনই নাই। ল্যারি ম্যাকার্থির মানে ইয়েটা হচ্ছে আপনার স্পেশালি এরকম। দেখেন একটু যদি আমরা জাস্ট পড়ি, মেমোয়ার গুলো হচ্ছে প্রকৃতিগত ভাবেই এরকম, কিন্তু ল্যারি ম্যাকার্থিরটা স্পেশালি এরকম। তাইলে এই দুইটা ব্ল্যাঙ্কে কেউ কি বলতে পারবেন কোন ধরনের ওয়ার্ড বসবে? অপোজিট ওয়ার্ড বসবে ভাই, অপোজিট না ভাই, কন্ট্রাস্ট হবে আর কি। কন্ট্রাস্ট, বার্ড না বার্ড যেহেতু কন্ট্রাস্টিং ওয়ার্ড, এটা মনে না হচ্ছে। না সরি না ভাইয়া। না 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 না, দেখেন দেখেন দেখেন, কন্ট্রাস্ট দুই ধরনের হতে পারে। কন্ট্রাস্টের একটা প্রকার হচ্ছে ভালোর সাথে খারাপের কন্ট্রাস্ট, আর আরেকটা ব্যাপার হচ্ছে ভালোর সাথে মনে করেন সুপার ভালো পীর সাহেবের মতো ব্যাপার,
ওই রকমের একটা কন্ট্রাস্ট। সো এটা এটা হচ্ছে সেকেন্ড কন্ট্রাস্ট মনে হচ্ছে। এক্স্যাক্টলি এটা সেকেন্ড কন্ট্রাস্ট, যে মেমর গুলো হচ্ছে প্রকৃতিগতভাবেই মনে করেন একরকম, কিন্তু ওটা স্পেশালি এরকম, মানে দুইটা আসলে একই একই দিকে বোঝাচ্ছে। সো বাট দেখেই সাথে সাথে এই যে ওই রকম ম্যাথমেটিক্যাল চিন্তায় গেলে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভুল করবো আর কি। এই বাট হচ্ছে আপনার ওই সেকেন্ড টাইপের কন্ট্রাস্ট বোঝাচ্ছে। দুইটা হচ্ছে সিনোনিমাস হবে, দুইটা ওয়ার্ড। আমরা এরকম বলি না যে আম, আম, এই ক্লাসের পোলাপান এমনিতেই ভালো, কিন্তু এই ছেলেটা, এই যে আমি কিন্তু বলছি দেখেন, কিন্তু এই ছেলেটা স্পেশালি এত ব্রিলিয়ান্ট। তো দেখেন ভালোর সাথে কিন্তু ভালোরই আমরা কন্ট্রাস্ট করলাম, রাইট? সো এই দুইটা আসলে আপনার সিনোনিমাস হবে। সো আমরা চাইলে এখান থেকেই হচ্ছে আমরা সিনোনিম খুঁজে আনসার দিয়ে দিতে পারি। আনরিলায়েবল, এটার কি কোনো সিনোনিম এখানে আছে? আনরিলায়েবল নাই, রাইট? সেলফ সার্ভিং মানে শুধু নিজেকে সার্ভ করে, সেলফিশ টেলফিশ এরকম ব্যাপার স্যাপার নাই। উইস্টফুল আর ভ্যালেডিক্টরি, ভ্যালেডিক্টরি মানে একটু বিদায় দিচ্ছি এরকম। উইস্টফুল মানে হচ্ছে পেছনের দিকে, অতীতের দিকে তাকিয়ে যে সব একটু একটা, হ্যাঁ, ছল ছল চোখে তাকায় আছি পেছনের দিকে, ওই অনেকটা বিদায়ী টাইপের। মানে দুইটা সিনোনিমাস হয়, তবু আমরা আসলে সামনের দিকে পড়ে আমরা আনসারে আসতেছি। তো এখানে আপনার কোলন আছে, কোলন দিয়ে তাইলে আমরা এখানে যেহেতু হচ্ছে সরাসরি আনসারে পৌঁছাইতে পারি নাই, আমরা এমনি সিনোনিম দেখে আনসার গেস করছি, এই দুইটা হবে। সামনে যদি দেখি, নিয়ারলি এভরি পেজ সাউন্ডস এ নোট অফ ফেয়ারওয়েল, প্রতিটা পেজের মধ্যে একটা বিদায়ের একটা সুর আছে। তাইলে আমরা কি বলতে পারি, এই ফেয়ারওয়েল, এই ফেয়ারওয়েল এগুলা মেমোয়ার গুলো হচ্ছে ইনহেরেন্টলি ফেয়ারওয়েল টাইপের, একটু বিদায়ী টাইপের, কিন্তু ওরটা হচ্ছে স্পেশালি বিদায়ী টাইপের। সো ফেয়ারওয়েলের সিনোনিমই হবে দুইটা। ফেয়ারওয়েলের একটা সিনোনিম বিদায়ী হচ্ছে ভ্যালেডিক্টরি, আর আরেকটা উইস্টফুলটা কাছাকাছি আর কি। উইস্টফুল মানেও হচ্ছে ওই যে পেছনের দিকে একটু ছলছল চোখ করে তাকিয়ে থাকা, এরকম আর কি ব্যাপার স্যাপার। পেছনের দিন চলে গেছে, একটু বিদায় হয়ে গেছে, এরকম আর কি। সো এই আর কি। সো আমরা দুই ভাবেই আনসারে পৌঁছাইতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি এটা যদি ফেয়ারওয়েল যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে আমরা শিওর হয়ে যেতে পারি এই দুইটা আনসার। আর ইভেন যদি আমরা হচ্ছে পরের অংশ যদি নাও পড়ি, তবু হচ্ছে আমরা এখান থেকে গেস করতে পারি যে এই দুইটা ওয়ার্ড কিন্তু হচ্ছে আপনার সিনোনিমাস হবে, এই আর কি। সো কোশ্চেন থাকলে করতে পারেন। আর এখানে অনেক এক্সট্রা ওয়ার্ড আছে, যখনই আমরা দেখবো দুইটা হাইফেনের বা দুইটা কমার মধ্যে কিছু ওয়ার্ড দিছে, যদি এর ইমিডিয়েটলি আগে যদি ব্ল্যাঙ্ক না হয়, কারণ হচ্ছে কি এই দুইটা হাইফেনের মধ্যে যে কথাগুলো লেখা হয়, এগুলো হচ্ছে ওই আগের যে কথাগুলো আছে ওই কথাগুলোর ব্যাখ্যা হিসেবে লেখা হয়। আর ওই ব্যাখ্যা আমরা ইউজুয়ালি হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কের সাথে কোনো সম্পর্ক থাকে না, এই জন্য এটা আমরা অ্যাভয়েড করে আমরা এই বুকস থেকে সরাসরি হচ্ছে এখানে ইজ স্পেশালি এখানে চলে যাব। কারণ এটা পড়তে গেলেই দেখবেন আপনার মাথার মধ্যে প্যাচ লাগবে, এবং এই ধরনের জিনিস হচ্ছে জিআরইতে আপনার অহরহই দেয়া থাকে। দুইটা কমার মধ্যে এক্সট্রা অনেক কথা দিয়ে দিবে। হ্যাঁ, একজনের নাম দিবে যে মুস্তাফা ভাই, কমা দিয়ে লিখবে যিনি এই 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 কাজ করছেন, তারপরে হচ্ছে মেইন কথাটা শুরু করবে, বাট কিন্তু এই মাঝখানের কথাটা কিন্তু টোটালি ইররেলেভেন্ট। তো ঠিক আছে, আমরা সামনে আগে দিলে ফেডারেল এফোর্টস, ফেডারেল মানে তো হচ্ছে যে সেন্ট্রাল সরকার, যেটা ফেডারেল এফোর্টস টু রেগুলেট স্ট্যান্ডার্ডস অন এডুকেশনাল অ্যাচিভমেন্টস হ্যাভ বিন ম্যাট বাই ব্ল্যাঙ্ক ফ্রম দ্য স্টেটস। সো সেন্ট্রাল গভর্নমেন্টের যে হচ্ছে এডুকেশনের ব্যাপারে কিছু একটা রেগুলেট করা, আমরা ডিটেলে যাচ্ছি না, কিছু একটাকে নিয়ন্ত্রণ করতে চাওয়া, এই জিনিসটা হচ্ছে স্টেট গুলা থেকে, অর্থাৎ ছোট যে আপনার প্রভিন্স যেগুলা, রাজ্যগুলা থেকে কিছু একটা পাইছে, ম্যাট বাই কিছু একটা আর কি, ম্যাট বাই রেজিস্ট্যান্স হইতে পারে, ম্যাট বাই সাপোর্ট হইতে পারে। তো কেন্দ্রীয় সরকারের এই যে রেগুলেট নিয়ন্ত্রণ করতে চাওয়ার ব্যাপারটা হচ্ছে স্টেটের কাছ থেকে কিছু একটা পাইছে, মানে রেজিস্ট্যান্স পাইতে পারে, কিছু একটা পাইতে পারে। তারপরে আপনার সেমিকোলন আছে, অর্থাৎ সাপোর্টে কিছু একটা বলবে। তো যেহেতু আমরা এখানে ক্লু পাই নাই, এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, সাপোর্টও পাইতে পারে, রেজিস্ট্যান্সও পাইতে পারে, প্রোটেস্টও পাইতে পারে। সো আমরা পরের অংশ থেকে ক্লু নিব। লোকাল গভর্নমেন্টস ফিল দ্যাট গভর্নমেন্ট ইম্পোজিশন, চাপায়া দেয়া, দেখেন নেগেটিভ, লোকাল গভর্নমেন্ট ফিল করতেছে গভর্নমেন্ট ইম্পোজ করতেছে, রিপ্রেজেন্টস অ্যান আনডিউ ইনফ্রিঞ্জমেন্ট। আনডিউ মানে হচ্ছে অন্যায্য। সো তার মানে কি লোকাল গভর্নমেন্ট এটাকে ভালোভাবে নেয় নাই। তাহলে আমরা প্রথমটা আনসার করে ফেলতে পারি এখন, এটা অবশ্যই নেগেটিভ হবে, রাইট? হ্যাভ বিন ম্যাট বাই নেগেটিভ কিছু একটা, লোকাল গভর্নমেন্টের কাছ থেকে খারাপ প্রতিক্রিয়া হয়েছে, নিন্দা, এরকম কিছু একটা হবে। আমরা যদি দেখি কম্প্রোমাইজ হয়ে গেলে তো আর সমস্যা নাই, ওরা তো মনে করতেছে এটা ইম্পোজিশন, অন্যায্য, তো কম্প্রোমাইজ আর করবে না। রিসেপটিভিটি এটা হবে না, গ্রহণ করা বা এই টাইপের কিছু একটা হবে না। ইন্ট্রান্সিজেন্স এই ওয়ার্ডটা আমরা যদি হচ্ছে আমরা যারা ভোকাবুলারি সেশন করি আমরা পড়ছিলাম। ইন্ট্রান্সিজেন্স, ট্রান্স মানে হচ্ছে একটু হচ্ছে দুইটা জিনিসের মধ্যে মুভ করা বা এই টাইপের, ইন্ট্রান্সিজেন্স মানে মুভ করবে না, অনড়। তো ম্যাট বাই ইন্ট্রান্সিজেন্স মানে স্টাবর্ননেস, মানে অনেকটা প্রোটেস্ট এই টাইপের।
এটা হবে অ্যান্সার। সো আই গেস ব্ল্যাঙ্কটা আই গেস তেমন কোনো সমস্যা নেই, এটাই একমাত্র নেগেটিভ ওয়ার্ড এই তিনটা ইয়ের মধ্যে। কোনটা রেসপেক্টে দেওয়া হচ্ছে মানে এখানে আমরা প্রথম লাইনে যখন মিনিংটা তুলছি যে ফেডারেল এফোর্ট মানে বাংলায় বলি কেন্দ্রীয় সরকার যে হচ্ছে আপনার রাজ্য সরকারের বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, এটাকে রাজ্য সরকার কিছু একটা করছে, তো ওরা কি পজিটিভ কিছু একটা করছে নাকি নেগেটিভ কিছু একটা করছে, এটা আমাদের বোঝা দরকার ছিল, যেটা আমরা পরবর্তী অংশ থেকে পেয়ে গেছি। রেগুলেট করেছে না, রেগুলেট এটা পজিটিভ না? রেগুলেট পজিটিভ হবে কেন? রেগুলেট মানে নিয়ন্ত্রণ করা, এটা পজিটিভও না নেগেটিভও না। আর রেগুলেট করতেছে হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট, আমরা ফেডারেল গভর্নমেন্টের কোনো কিছু জানতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে স্টেট গুলা কিরকম ভাবে ব্যাপারটাকে নিছে, তারা কি পজিটিভলি নিছে নাকি নেগেটিভলি নিছে। যেটা পরের অংশেই বলা আছে যে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্টেট গুলা হচ্ছে মনে করতেছে এই যে ফিল দ্যাট গভর্নমেন্ট ইম্পোজিশন, গভর্নমেন্টের এই যে চাপায়া দেয়া এই ব্যাপারটা হচ্ছে অন্যায্য, আনডিউ। তো লোকাল গভর্নমেন্ট যদি সেটাকে চাপায়া দেয়া মনে করে, সেটাকে অন্যায্য মনে করে, তাহলে ওরা কি করবে? নিশ্চয়ই এই ফেডারেল যে এফোর্ট আছে, কেন্দ্রীয় সরকারের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে বাধা দিবে বা এই টাইপের কিছু একটা করবে, নেগেটিভ কিছু একটা করবে। সেজন্য এখানে আমরা নেগেটিভ ওয়ার্ড একটাই আছে, সেটা চুজ করলাম। পরের অংশে local governments feel that governing position represents an undue infringement on their blank. তাদের কিছু একটার মধ্যে একটা আনডিউ ইনফ্রিঞ্জমেন্ট, একটা অন্যায্য ভাবে হাত ঢুকিয়ে দিছে, অন্যায্য ভাবে হচ্ছে আপনার ইন্টারভেনশন আমরা বলতে পারি, বা এই টাইপের কিছু একটা, তাদের কিছু একটার মধ্যে, তাদের কিসের মধ্যে? তো এখানে তাদের কিসের মধ্যে, তাদের অধিকারের মধ্যে বা এই টাইপের কিছু একটা হবে হয়তোবা। এখানে আর তেমন কোনো ক্লু পাচ্ছি না। হ্যাঁ, এখানে আর তেমন কোনো ক্লু হ্যাঁ, আসলে পাচ্ছি না। ইনফ্রিঞ্জমেন্ট মানে কি ইন্টারাপশন টাইপ মানে হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টারভেনশন টাইপের ইনফ্রিঞ্জমেন্ট, ব্রেচ বা মানে ইনফ্রিঞ্জমেন্ট, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট বলে না, মানে ভঙ্গ করা আর কি। আনডিউ ইনফ্রিঞ্জমেন্ট কোনো কিছু মানে একটা রাইট ভঙ্গ করা টাইপের আর কি, এরকম ইনফ্রিঞ্জমেন্ট। এবার সার্চ করে দিই এখানে ইনফ্রিঞ্জমেন্ট এরকম আসলে, এগুলো আসলে ওয়ার্ড সার্চ করা হয় না, কারণ কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট সবসময় ব্যবহার করা হয় দি অ্যাকশন অফ ব্রেকিং দ্য টার্মস, এই যে ভায়োলেশন। সো ভায়োলেশন আমরা হচ্ছে মানে ভঙ্গ করা, সো তারা হচ্ছে তাদের কিছু একটাকে ভঙ্গ করা হচ্ছে। সো আমরা তাহলে আমরা অপশনে চলে যাই সরাসরি, আমরা এইটা হচ্ছে মানে আমরা অপশন থেকে দেখেই বুঝে নিতে পারবো। কম্পোর্টমেন্টের মিনিং তো পুরোপুরি মনে নাই। কম্পোর্টমেন্ট মানে মনে হয় ব্যবহার টাইপের কিছু একটা, বা এই টাইপের কিছু একটা, একটু দেখে নেই। কম্পোর্টমেন্ট বিহেভিয়ার, হ্যাঁ কম্পোর্টমেন্ট বিহেভিয়ার। ওকে, কম্পোর্টমেন্ট, পোর্টলি এই টাইপের শব্দ, মানে এই যে পোর্ট শব্দটা অনেক ক্ষেত্রে হচ্ছে বিহেভিয়ার টাইপের কিছু একটা মিন করে আর কি, সেখান থেকে গেস করছি। ওকে, সো এটা হবে না। এখন দুইটা জিনিস আছে, তাদের লেজিসলেশনের ভঙ্গ এটা হইতে পারে, তাদের অটোনমির ভঙ্গ এটাও হইতে পারে, দুইটাই হইতে পারে। তাদের মানে যে অটোনমি তো বুঝতেছেন, স্বায়ত্ত শাসন, তাদের যে স্বায়ত্ত শাসনের যে অধিকার, সেটার উপরে একটা আনডিউ ইনফ্রিঞ্জমেন্ট, একটা ভায়োলেশন, অথবা তাদের লেজিসলেশন বা তাদের যে আইন যেটা সেটা ভঙ্গ। তাহলে কোনটা হইতে পারে আনসার? দেখেন দুইটাই কিন্তু লজিক্যাল শোনাচ্ছে। আপনারা হয়তো আনসার দেখেই নিছেন, আমি নিজেও আনসার দেখে নিছি। সো এমনিতে কি এটা লজিকটা কি বলতে পারবেন? মানে হচ্ছে যদি আপনারা আনসার না জানতেন, আপনার লজিক দিয়ে কিভাবে পৌঁছাইতেন যে কোনটা কারেক্ট? আর এই জায়গাতেই কিন্তু হচ্ছে আসলে জিআরইর অ্যাকুরেসি টেস্টটা আসে। আমরা ইউজুয়ালি যেটা করি, আনসার একবার দেখে নিলে আমরা হচ্ছে মূলত মানে আমরা হচ্ছে নিজেদেরকে হচ্ছে কাইন্ড অফ টকিং টু করে নেই আর কি, যে হচ্ছে আপনার এই কারণে হয়তো আনসারটা হয়েছে। ভাই ইনট্রানজিজেন্স এর জন্য অটোনমি কি চুজ করা যায়? ইনট্রানসিজেন্স মানে তো হচ্ছে কাইন্ড অফ স্টাবার্ননেস, স্টাবর্ন, রাইট? হ্যাঁ। এটার সাথে অটোনমিটা আমার কাছে মনে হচ্ছে না যে মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোনো সম্পর্ক আছে আর কি, মানে লজিক দিয়ে আপনাকে পৌঁছাইতে হবে যে ভাইয়া আনসার হচ্ছে, আচ্ছা আনসার নিয়ে পরে বলি, বাট এটার ইয়েটা বলা লাগবে। সরজিৎ ভাই আছেন না? জি ভাই, আছি। আপনি বলতে পারবেন? ট্রাই করেন কাইন্ডলি। অটোনমিটা আমার কাছে কারেক্ট মনে হচ্ছে, কারণ অটোনমি তো মেইন করে হচ্ছে অটোনোমাস কিছু, মানে যেটা হচ্ছে ফ্রিডম, বাই ফ্রিডম ওটা করতে পারবে, কোনো কিছু ইম্পোজ করা হবে না। ওই সেন্সে আমার কাছে অটোনমি ওয়ার্ডটা বেশি পারফেক্ট মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ আসলে অটোনমি ওয়ার্ডটা এমনিতে টোটাল কনটেক্সটের সাথে যায়, বাট এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা কিন্তু হচ্ছে যখন এভাবে চিন্তা করছি, আমরা কিন্তু প্রচুর আউটসাইড নলেজ নিয়ে আসতেছি আর কি। আর জিআরইতে প্রায় সময় দেখবেন হচ্ছে যে আউটসাইড নলেজ অনেক ক্ষেত্রে আপনাকে বাস দিয়ে দেয়। সো এমনিতে আই গেস বেটার হয় আর কি। আচ্ছা, লেজিসলেশন মানে কি? লেজিসলেশন মানে আইন, রাইট? লেজিসলেশন মানে হচ্ছে আইন। সো
লেজিসলেশন মানে আইন, অ্যান্ড আনডিউ ইনফ্রিজমেন্ট অন দেয়ার লেজিসলেশন, তাদের আইনের মধ্যে। এমনিতে পুরো ব্যাপারটার মধ্যে এখনো হচ্ছে আপনার আইন করছে বা করা হয়েছে এই টাইপের কোনো কিছু ক্লিয়ার কাট আসলে বলে নাই। এমনিতে বলছে যে ফেডারেল এফোর্টস, সরকার কিছু একটা চেষ্টা করতেছে, ঠিক আছে। সো যেহেতু এখনো চেষ্টা করতেছে যে এই স্ট্যান্ডার্ড গুলোকে রেগুলেট করার, কিভাবে করবে না করবে কন্ট্রোল করবে আমরা জানি না, এটাকে আইন দিয়ে করবে কি দিয়ে করবে আমরা আসলে অতটা পরিষ্কার ভাবে বলা নাই। যদি একটু আমাদের কাছে একটু একটু ইঙ্গিত থাকতো, আইনের ব্যাপারে কোনো কিছু যদি ইঙ্গিত থাকতো, তাহলে আমরা লেজিসলেশনটা চুজ করতাম। কিন্তু যেহেতু হচ্ছে আপনার আইনের ব্যাপারে বলা নাই। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে ফেডারেল এবং লোকাল গভর্নমেন্ট, এই দুইটা ব্যাপার মোটামুটি পরিষ্কার যে এই দুইটা মানে লোকাল গভর্নমেন্ট যেটা, এটা এমনিতে অটোনমাস ইনস্টিটিউশন। এটা আমি আমি শিওর না এটা কি আমি আউটসাইড নলেজ টেনে আনতেছি কিনা, যদি আমি মনে করেন যে এটা বাদও দেই, তবুও আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই এফোর্টটার ব্যাপারে বলতেছে, রাইট? আমরা কথাবার্তা বলছি এফোর্টটার ব্যাপারে। সো যেহেতু হচ্ছে গভর্নমেন্ট আইন করে নাই এখনো, যদি আইন করে ফেলতো তাহলে আমরা বলতাম যে ইনফ্রিঞ্জমেন্ট অন দেয়ার লেজিসলেশন। যেহেতু আইন করে নাই, এফোর্ট করতেছে কিছু একটা, কি এফোর্ট করতেছে ক্লিয়ারলি বলা নাই, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রেগুলেট করে এফোর্ট করতেছে, কিভাবে রেগুলেট করবে বলা নাই। তো সেজন্য অটোনমিটা হচ্ছে জাস্ট বেটার চয়েস। বাট আই থিঙ্ক হচ্ছে মানে দুইটাই হচ্ছে, দুইটা দিয়েই হচ্ছে আমরা ফিল আপ করতে পারি। বাট আমাদের জিআরিতে তো হচ্ছে আপনার বেটার চয়েস ফিল আপ করা লাগবে। সো সেজন্য অটোনমিটা হচ্ছে জাস্ট বেটার চয়েস। দেন কার কোনো প্রশ্ন থাকলে বলেন। বাট এটা বেশ মানে একটা মানে কনফিউজিং একটা ইয়ে আর কি। অটোনমিটা এখানে কাইন্ড অফ একটা ইউনিভার্সাল সেটেলমেন্ট, লেজিসলেশনটা হচ্ছে খুবই ডিরেক্ট। খুবই ডিরেক্ট, এক্স্যাক্টলি মানে অনেক লেজিসলেশনটা খুবই এক্সাক্ট স্পেসিফিক একটা ব্যাপার, বাট অটোনমিটা হচ্ছে ব্রড সেন্সে, রাইট? এবং হ্যাঁ, এবং যেহেতু হচ্ছে আপনার ক্লিয়ার কাট হচ্ছে লেজিসলেশন বা আইন নিয়ে কিছু বলে নাই, সেজন্য আমরা আই গেস মানে ব্রড সেন্সটাই নিব আর কি, অটোনমির উপরে হস্তক্ষেপ। হ্যাঁ, এখানে গভর্নমেন্টের কথা যেহেতু বলা হচ্ছে, ওনারা কি কি স্টেপ নিচ্ছে, তো এক্ষেত্রে লেজিসলেশন তো যাওয়ার কথা। যাবে তো, যাবে না কেন? ব্যাপার হচ্ছে এটা যে লেজিসলেশন দিয়ে আপনি একটা মিনিং দাঁড় করাতে পারবেন, অটোনমি দিয়েও মিনিং দাঁড় করাতে পারবেন। ব্যাপার হচ্ছে কোনটাকে আপনি এই টেক্সটের বেসিসে বেটার অ্যান্সার বলবেন, এটা হচ্ছে প্রশ্ন। মানে দুইটা দিয়ে আপনি যদি লেজিসলেশন দিয়ে আপনি একটা সেন্টেন্স বানান, কেউ পড়ে আপনাকে বলবে না যে সেন্টেন্সটা ভুল হয়েছে। আর অটোনমি দিয়েও যদি বানান, কেউ পড়ে বলবে না যে আপনার সেন্টেন্সটা ভুল হয়েছে। বাট ব্যাপার হচ্ছে এটা যে এই টেক্সটের বেসিসে আপনাকে যদি শব্দটা না দেয়া থাকে, তাহলে আপনি কোন শব্দটাকে বেটার অ্যান্সার হিসেবে চুজ করবেন। লেজিসলেশন অনেক স্পেসিফিক একটা ওয়ার্ড, অন দি আদার হ্যান্ড অটোনমি হচ্ছে অনেক ব্রড একটা ওয়ার্ড। তো যেহেতু হচ্ছে ক্লিয়ার কাট হচ্ছে লেজিসলেশনের ব্যাপারে কিছু বলে নাই, সেজন্য হচ্ছে আপনার আমরা অটোনমিটা চুজ করতেছি আর কি। আর কি কোনো বেটার আনসার আছে কারো কাছে? Federal levels regular standards for education achievement have been met by developing states. Local government feel the government education represents an undue infringement on their তাদের কিছু একটার উপরে undue infringement। আমার কাছে মানে এই অটোনমিটা বেটার আনসার মনে হচ্ছে আর কি, লেজিসলেশনটা বেশি স্পেসিফিক। আমরা সামনে আগাচ্ছি থেকে। এটা একটু প্যারাদায়ক। A minor criticism of the book, কমা দিয়ে লেখা যে which is, so এটা হচ্ছে মানে ওই বুকের ব্যাপারে বর্ণনা দিচ্ছে, which is blank and understanding of the difficulty of doing direct research in Hong Kong's না হংকং হবে আল্লাহ জানে, আমার কাছে মনে হচ্ছে এটা হংকং হবে, ইন হংকং এরকম তো হয় না সাধারণত। ওকে, সো দেখেন তাহলে আপাতত আমরা এখানে বুঝতেছি না যে এখানে আসলে কি বসবে, which is blank and understanding of the difficulty of doing direct research in Hong Kong, বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, মেইন কথা হচ্ছে এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে, তার মানে এই কমার অংশটুকু আমরা অ্যাভয়েড করে আপাতত বুকের পর থেকে এখানে পড়তে পারি। মাইনর ক্রিটিসিজম অফ দ্য বুক ইজ দ্যাট, এই বইয়ের একটা ছোটখাটো একটা ক্রিটিসিজম হচ্ছে দ্যাট সো রিলাইড অন, সো হচ্ছে একজনের নাম বাই দ্য ওয়ে, ক্যাপিটাল অক্ষর, এগুলো একটু খেয়াল করেন কারণ নর্মালি সো তাই মনে করে পড়ে গেলে কিন্তু হচ্ছে আপনার প্যাচ লেগে যাবে। সো রিলাইড অন সেকেন্ডারি সোর্সেস টু টেল দ্য স্টোরি অফ হংকংস পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তো একটা ছোট ক্রিটিসিজম হচ্ছে সো যে মানুষটা, উনি হচ্ছে সেকেন্ডারি সোর্সের উপর ডিপেন্ড করছেন হংকং এর হিস্ট্রি বলতে গিয়ে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট হংকং এর হিস্ট্রি বলতে গিয়ে। তো সেকেন্ডারি সোর্সের উপর ডিপেন্ড করছেন, কমা দিয়ে অর্থাৎ সাপোর্টে কিছু একটা লিখবে, উইথ প্রিভিয়াস হিস্ট্রিজ অফ দ্য পিরিয়ড, আগের যে হিস্ট্রিগুলো লেখা হয়েছে, ব্ল্যাঙ্ক হিজ রিসার্চ। একটু পরে আই গেস হচ্ছে আমরা এটা আনসার করে ফেলতে পারবো। একটা ছোট্ট ক্রিটিসিজম, যে মানুষটা উনি যে কাজটা করছেন তার একটা ছোট ক্রিটিসিজম হচ্ছে উনি সেকেন্ডারি সোর্সের উপরে রিলাই করছেন, মানে নিজে
কাজ না করে অন্যের দেয়া হিস্ট্রির উপরে রিলাই করছেন উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য পিরিয়ড ব্ল্যাঙ্ক হিজ রিসার্চ। তাহলে উনি যদি অন্যের রিসার্চের উপরে ভরসা করেন তাহলে এই প্রিভিয়াস হিস্ট্রি গুলা তার রিসার্চকে কি করছে, ফিল্ড হিজ রিসার্চ অথবা এরকম কিছু একটা হবে, রাইট? ফিল্ড হিজ রিসার্চ বা এরকম কিছু একটা, মানে প্রিভিয়াস হিস্ট্রি তার রিসার্চকে ভরে ফেলছে বা এই টাইপের কিছু একটা আর কি। আমরা যদি আনসারে যাই, লার্জলি ডিবাঙ্কড, এটা তো হবে না। প্রিভিয়াস হিস্ট্রি তার রিসার্চকে ডিবাঙ্ক করবে কেন? প্রিভিয়াস হিস্ট্রি তো তার রিসার্চকে হেল্প করছে। অবভিয়েটিং দ্য নিড ফর প্লেইং এ লার্জ রোল, এটা মনে হচ্ছে হবে যে প্রিভিয়াস হিস্ট্রি তার রিসার্চের মধ্যে একটা বিশাল রোল প্লে করছে। আর এই কথাটা অবভিয়েটিং দ্য নিড, অবভিয়েট মানে রিমুভ করে ফেলা। তো প্রিভিয়াস হিস্ট্রি তার রিসার্চের প্রয়োজনীয়তাটাকে রিমুভ করে ফেলছে, এটা অতিরিক্ত স্ট্রং একটা কথা হয়ে যায়, সেজন্য এটা হবে না। উনি সেকেন্ডারি সোর্সের উপরে রিলাই করছে, এটা একটা ছোট ক্রিটিসিজম। এটা যদি বড় ক্রিটিসিজম হইতো যে হচ্ছে উনি তো পুরাই হচ্ছে আপনার সেকেন্ডারি সোর্সই মেরে দিছে, তাইলে সেটা বলা যাইতো যে হচ্ছে আপনার যে তাইলে তো তার রিসার্চ করার প্রয়োজনই ছিল না, তখন আমরা নাম্বারটা আনসার করতে পারতাম। কিন্তু এটা তো বলছে ছোট্ট একটা ক্রিটিসিজম, রাইট? সো সেজন্য হচ্ছে আমরা নাম্বারের মতো এত স্ট্রং একটা কথাকে আমরা সাপোর্ট করতে পারি না। সামনে আগাচ্ছি। Given Saw's blank many of the players in Hong Kong's politics, okay, it is surprising that he did not use interviews or other forms of direct research. It পড়লেই enough যে এটা খুবই সারপ্রাইজিং যে হচ্ছে তিনি ইন্টারভিউ বা ডিরেক্ট রিসার্চ চুজ করেন নাই। তো এটা যদি সারপ্রাইজিং হয়ে থাকে তাইলে এই প্লেয়ারদের সাথে এটা কেন সারপ্রাইজিং সেটা বোঝা লাগবে, রাইট? উনি চাইলেই ইন্টারভিউ নিতে পারতেন, তাইলে কি গিভেন সজ পরিচিতি, যে তার এই হংকং এর পলিটিক্স এর প্লেয়ারদের সাথে তার পরিচিতি ছিল বা ফ্রেন্ডশিপ ছিল, তাইলেই হচ্ছে তো সেটা হচ্ছে আপনার সারপ্রাইজিং হবে, রাইট? সো ডিফারেন্স মানে ভক্তি, এটা হবে না। এস্ট্রেঞ্জার মানে দূরত্ব, উনার যদি দূরত্ব থাকে তাহলে তো আর সেটা সারপ্রাইজিং না যে উনি ইন্টারভিউ নেন নাই, রাইট? দূরত্ব থাকলে তো ইন্টারভিউ নেবেন না, সেটাই স্বাভাবিক। প্রক্সিমিটি, নৈকট্য। তো এটা হবে অ্যান্সার হচ্ছে আপনার 3 নাম্বারটার। আর এখন আমরা হচ্ছে প্রথমটাতে ব্যাক যেতে পারি। প্রথমটা একটু মানে অকওয়ার্ড লাগতে পারে। A minor criticism of the book, এটা ছোট ক্রিটিসিজম হচ্ছে which is blank and understanding of the, তো এই which দ্বারা এই যে ক্রিটিসিজমটা which is blank, এই ক্রিটিসিজমটা কিছু একটা হয় and understanding of the difficulty of doing direct research in Hong Kong. হংকং এর মধ্যে ডিরেক্ট রিসার্চ করার যে ডিফিকাল্টি, এটা যদি কেউ বোঝে তাইলে ওই ক্রিটিসিজমটা আসলে কি হয়। যদি কেউ বুঝতে পারে যে হচ্ছে আপনার হংকং এর মধ্যে কেমন ডিফিকাল্ট এই আপনার একটা ডিরেক্ট রিসার্চ চালানো, তাইলে ওই ব্যাপারটা ক্রিটিসিজমকে কি করবে, উইক করবে না, একটু সফট করবে না? এটা বোঝাটা একটু বাধা প্যারা দেওয়ার আসলে। চেষ্টা করবে এরকম? বাধা না, বাধার তো কিছু নাই এখানে। ক্রিটিসিজম which is blank and understanding and understanding of the difficulty, দেখেন এই অংশটা একটু পড়েন ভালো করে। and understanding of the difficulty of doing direct research in Hong Kong, এই হংকং কেন লেখছে আল্লাহ জানে, এটা শিওর হচ্ছে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হবে। যে হংকং এর মধ্যে ডিরেক্ট রিসার্চ ইন হংকং, হ্যাঁ হংকং এর মধ্যে ডিরেক্ট রিসার্চ করার যে ডিফিকাল্টি, ওইটার আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাইলে এই ক্রিটিসিজম অফ দ্য বুক এটা আপনার কি হবে? ক্রিটিসিজমটা কি এক্সেসারবেটেড হবে? এক্সেসারবেটেড হবে, ক্রিটিসিজমটা বেড়ে যাবে। কিন্তু ক্রিটিসিজম কি আসলে বাড়বে? যদি ডিফিকাল্টি আপনি বুঝতে পারেন, ক্রিটিসিজম কেন বাড়বে? ডিফিকাল্টি বুঝতে পারলে তো ক্রিটিসিজমটাকে আপনি একটু ইয়ে করবেন, রাইট? অ্যাট্রিবিউটেবল টু, এটা কি হইতে পারে? কারণ যদি আপনি বুঝেন যে ভাই এটা কতটুকু কঠিন এই ডিরেক্ট রিসার্চটা চালানো, তাইলে এই ক্রিটিসিজমটা আপনি কেন করবেন, রাইট? এটা তো অ্যাট্রিবিউটেবল টু হবে না। অ্যাট্রিবিউটেবল মানে ক্রেডিট বা হচ্ছে এটা রিজন হওয়া। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা তো কখনো রিজন হইতে পারে না ক্রিটিসিজম করার, রাইট? এটা হবে টেম্পার্ড বাই। টেম্পার্ড মানে, আচ্ছা টেম্পার্ড শব্দটা হচ্ছে খুবই কনফিউজিং। টেম্পার্ডের দুইটা মিনিং আছে, একটা হচ্ছে হার্ডেন, কোনো কিছুকে শক্ত হওয়া, শক্ত করা, আবার হচ্ছে কোনো কিছুকে সফট করা, দুইটা মিনিং আছে। তো জিআরইতে ইউজুয়ালি হচ্ছে টেম্পার, যদি আমরা মেটালার্জি টাইপের সাবজেক্ট যদি কেউ পড়ে থাকি, টেম্পার করা, ওই যে কার্বন দিয়ে হচ্ছে আয়রনকে টেম্পার করলে হচ্ছে আপনার আয়রন কিন্তু হচ্ছে আপনার ওই যে আয়রন হয় আর কি, শক্ত আয়রন হয়। আবার অন দি আদার হ্যান্ড হচ্ছে আপনার
বাট ওই টাইপের মিনিং আসলে ইউজ হয় না, ইউজ হয় অধিকাংশ সময় টেম্পার বলতে ইউজ হয় যে কোনো কিছুকে যে একটু সফট করা, একটু মডারেট করা, একটু মাইল্ড করা, মলিফাই, পেসিফাই, মিটিগেট, এই টাইপের মিনিং এ বেশি ব্যবহৃত হয়। বাট টেম্পার্ড এর শাব্দিক মিনিং যদি আপনি দেখেন, শক্ত make করা, severe or less severe or extreme এরকম হইতে পারে। দুইটাই হয়। হ্যাঁ, এই দেখেন লেস সিভিয়ার অর এক্সট্রিম, মানে না মানে দুইটাই পাবেন, হার্ডেন করা, সফটেন করা, দুইটাই, বাট সফটেন করাটা বেশি ব্যবহৃত হয়। So, এটাই আর কি যে হচ্ছে আপনার a minor criticism of the book which is softened by an understanding of the difficulty, যেটা হচ্ছে আপনার ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার থাকে তাহলে ওই ক্রিটিসিজমটাকে একটু সফটেন করা যায়, অর্থাৎ তাকে একটু মাফ দেওয়া যায় আর কি, এরকম। এটা মিনিংটা বোঝাটা একটু আসলে ইয়ে আর কি। আমি প্রথমবার যখন সলভ করছিলাম তখন আসলে অনেকক্ষণ পরে হচ্ছে আমরা এটাই সলভ করছিলাম হচ্ছে জানুয়ারি মাসের দিকে আরেকবার আরেকটা সেশনে, মনে হয় 20 মিনিট এটা আলোচনাতেই চলে গেছে। ইনফ্যাক্ট শেষ পর্যন্ত আমরা রেখেই দিয়েছিলাম, এটা মিনিংটা ইয়ে করতে পারিনি। আর তখন আসলে আমি টেম্পারের সফটেন করা এই মিনিংটা আসলে জানতাম না। আমার ধারণা ছিল টেম্পার মানে হচ্ছে মানে কোনো কিছুকে শক্ত করা। সো এমনি কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, সেকেন্ড ব্ল্যাঙ্কটা কি আরেকবার একটু বোঝানো যাবে? মানে শুরুতে যেটা করছিলেন আমি তখন মিটিং থেকে আসলে বের হয়ে গেছিলাম, আরেকবার যদি একটু বোঝানো যায়। আচ্ছা, এটা অবশ্য চাইলে আপনি ইয়ে থেকে দেখে নিতে পারেন, রেকর্ডিং থেকে, তবুও মানে কুইক বলতেছি আর কি। এমনিতে বলছে আর কি যে হচ্ছে আপনার সলি রিলাইড অন সেকেন্ডারি সোর্সেস। সো হচ্ছে সেকেন্ডারি সোর্সের উপরে ভরসা করছে। সেকেন্ডারি সোর্স মানে কি? সেকেন্ডারি সোর্স মানে আমি মনে করেন অরিজিনাল হিস্ট্রি লেখছি, আমার বই থেকে আপনি হিস্ট্রি লেখছেন, তাহলে আপনি সেকেন্ডারি সোর্স ব্যবহার করলেন নাকি না? না, মনে করেন আমার বই থেকে আরেকজন লেখছে আরেকটা বই, ওই বইটা আপনি ব্যবহার করছেন, মানে সেকেন্ডারি সোর্স ব্যবহার করছেন, মানে প্রাইমারি সোর্সের দিকে না গিয়ে আর কি। সো এই জিনিসটা এখানে বলছে যে তাহলে উনি যদি সেকেন্ডারি সোর্স ব্যবহার করে থাকেন, পরের অংশে আবার একই জিনিস বলছে, প্রিভিয়াস হিস্ট্রি মানে এই সেকেন্ডারি হিস্ট্রি আর কি, সোজা কথায়, অফ দ্য পিরিয়ড ড্যাশ ইজ রিসার্চ, অর্থাৎ তার রিসার্চকে এই সেকেন্ডারি হিস্ট্রি গুলা কি করছে আপনার ভরে ফেলছে আর কি, বা হেল্প করছে এরকম আর কি। সো এখানে আপনার ভরে ফেলছে, হেল্প করছে, এই টাইপের কিছু একটা মিনিং হবে এখানে। হচ্ছে আপনার এই যে এটা প্লেইং এ লার্জ রোল, প্রিভিয়াস হিস্ট্রি গুলা তার রিসার্চের মধ্যে একটা লার্জ রোল প্লে করছে, কারণ হচ্ছে উনি প্রিভিয়াস হিস্ট্রি গুলার ভিত্তিতেই নিজের হিস্ট্রিটা লেখছেন, অরিজিনাল রিসার্চ না চালিয়ে, কারণ যে অরিজিনাল রিসার্চটা অনেক কঠিন, শুরুতেই বলা আছে, এই আর কি। একটু পরে দেখেন, পরে দেখলে বুঝবেন, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তারপরটাতে যাচ্ছি আমরা, চলে গেল 5 মিনিট। রিসেন্ট প্রপোজাল ফর ফিক্সিং দ্য ক্লাইমেট। আচ্ছা, এত কথা তো এখানে দেখেন আপনার ব্ল্যাঙ্কটা আসছে অনেক পরে। যখনই হচ্ছে আমরা দেখবো যে ব্ল্যাঙ্ক অনেক পরে আসছে, আমরা চেষ্টা করবো যে হচ্ছে আপনার শুরু থেকে এত কিছু না পড়ে, কারণ শুরু থেকে এত কিছু পড়তে গেলে হচ্ছে মাথা প্যাচ লেগে যাবে, একটু পর থেকে পড়তে। তো আমরা এই কমার পর থেকে আমরা পড়া শুরু করি। যদি আমরা মিনিং বের না করতে পারি তাহলে আমরা শুরুর দিকে যাব। আন্ডারটেকিংস দ্যাট আর ভাস্টলি মোর ব্ল্যাঙ্ক দেন এনিথিং এ 19th century rainmaker could have cooked up. কুকড আপ মানে হচ্ছে ইমাজিন, তাইলে এটা মোর ব্ল্যাঙ্ক দেন এনিথিং a rainmaker could have cooked up, তাহলে কি হইতে পারে এখানে? কেউ এই ধরনের জিনিস কি কেউ ডিটেক্ট করতে পারেন? যে হচ্ছে মনে করেন আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে আপনার আমি এক্সাম্পল পাচ্ছি না খুঁজে, মানে মূলত এটা যেটা বোঝাচ্ছে দেখেন যে মোর ব্ল্যাঙ্ক দেন, তার মানে এটা কম্পেয়ার করছে, রাইট? রেইন মেকারের সাথে আর কিছু একটা মানে কম্পেয়ার করছে। তো কি কম্পেয়ার করছে? এই যে কুকড আপ মানে ইমাজিনারি বা ইমাজিনড। সো রেইন মেকার যেটা ইমাজিন করতে পারতো এর চেয়ে বেশি ইমাজিনারি। মেইনলি এই কুকড আপ শব্দটাই এখানে আসবে। কুকড আপ মানে হচ্ছে মানে টু কুক সামথিং মানে হচ্ছে আন্তাজি বানোয়াট কিছু একটা বানায় ফেলা বা ইয়ে করা, আপনার ওই ইমাজিন করা, এই টাইপের। সো মোর ইমাজিনারি বা মোর কুকড আপ দেন এনিথিং রেইনমেকার কুড হ্যাভ কুকড আপ। 19th century রেইনমেকার মানে ওই যারা হচ্ছে আপনার বৃষ্টি বাদলার ইয়ে দিত আর কি, ওই এই টাইপের কিছু একটা আর কি, ওই ভবিষ্যৎ বলতো, এই টাইপের কিছু একটা। সো এই জায়গায় হবে আপনার কুকড আপ। আমরা যদি এখান থেকে অপশন যদি দেখি, অ্যাক্সেসিবিলিটির কোনো কথা এখানে নাই, ইফেক্টিভিটির কোনো কথা এখানে নাই। কুকড আপ মানে ইমাজিন করা, ইমাজিনারি, এন্টারপ্রাইজিং মানে এই টাইপের ইনোভেটিভ টাইপের। তো প্রথমটা আনসার পাইলাম। পরেরটাতে যাচ্ছি, হোয়াট ইজ আনক্লিয়ার as one looks back at the history of weather modification research is okay. তো এই যে এগুলা আন্তাজি কথাবার্তা। What is unclear is, এখান থেকে আমরা পড়বো, what is unclear is whether this resourceful ambition will be blank or if by contrast, so এই পুরোটা অংশ কন্ট্রাস্ট বোঝাচ্ছে,
যে এটা কি এটা হবে নাকি হচ্ছে ইট সার্ভস টু মেক দ্য সায়েন্টিফিক কমিউনিটি ব্ল্যাঙ্ক দ্যাট মাচ মোর ডেভাস্টেটিং। এখানে যেহেতু কন্ট্রাস্ট আছে এবং এখানে বলতেছে যে যে জিনিসটা হচ্ছে আনক্লিয়ার সেটা হচ্ছে এই জিনিসটা এটা হবে নাকি আরো ডেভাস্টেটিং হবে। তাহলে ডেভাস্টেটিং এর উল্টা কিছু একটা এখানে বসবে, প্রোডাক্টিভ। ডেভাস্টেটিং মানে ধ্বংসাত্মক, প্রোডাক্টিভ মানে কনস্ট্রাকটিভ, এই টাইপের কিছু একটা, রাইট? এখন আপনার আমরা একটু মিটাই কিছু জিনিস এখানে বলছি আপনার যে এই রিসোর্সফুল অ্যাম্বিশন, হ্যাঁ, তাদের যে ইনোভেটিভ, যে রিসোর্সফুল মানে কি ইনোভেটিভ বা জিনিয়াস বা এই টাইপের কিছু একটা ইনোভেটিভ, এই যে এই অ্যাম্বিশনটা হচ্ছে আপনার প্রোডাক্টিভ প্রমাণিত হবে নাকি তাদের কিছু একটাকে দ্যাট মাচ মোর ডিভাস্টেটিং করবে। মোর ডিভাস্টেটিং যদি করে তার মানে ওই জিনিসটা, মানে আমি এটাকে এইভাবে বুঝছি আর কি, এটা নিয়েও আগে অনেক পেঁচাল হয়েছে। সো মোর ডিভাস্টেটিং যদি কিছু একটাকে করে তার মানে এটা অলরেডি ডেভাস্টেটিং, কোন একটা খারাপ জিনিস অলরেডি ডেভাস্টেটিং, ওইটাকে কি আরো বেশি ডেভাস্টেটিং করবে কিনা। তার মানে এই জিনিসটা অলরেডি নেগেটিভ একটা জিনিস, খারাপ একটা জিনিস। আমরা যদি আমাদের অপশনের দিকে যাই, এভিডিটি মানে হচ্ছে কি আগ্রহ, বা এভিড রিডার আমরা অনেক সময় বলে থাকি, খুবই আগ্রহী রিডার, ইন্টারেস্টেড, এনথুজিয়াস্টিক এরকম। রেজিগনেশন মানে হচ্ছে কাইন্ড অফ রেজিগনেশন, মানে কোনো কিছু মেনে নেয়া, এই টাইপের জিনিস আর কি। রেজিগনেশন, আই রিজাইন এমনিতে পদত্যাগ করা একটা ব্যাপার বোঝানো হয়, বাট এমনিতে রেজিগনেশন বলতে আপনার এটা তো চাকরির ক্ষেত্রে রেজিগনেশন। আর এমনিতে কোনো কিছু রিজাইন যদি বলেন আপনি, এটা দ্বারা আই গেস বোঝায় হচ্ছে যে আপনি কোনো কিছু মেনে নিলেন, অ্যাকসেপ্ট করে নেয় আর কি, মানে কোনো প্রতিবাদ না করে অ্যাকসেপ্ট করে নেয়, এই টাইপের ব্যাপার স্যাপার। তো এখানে সায়েন্টিফিক কমিউনিটির রেজিগনেশন ওইটা আসলে সেরকম কোনো মানে নেগেটিভ ওয়ার্ড না, কোনো কিছু মেনে নেয়া। মানে এখানে কি থার্ড আর সেকেন্ড এই দুটো কি নেগেটিভ পজিটিভ এই হিসেবে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ এই যে বাই কন্ট্রাস্ট এখানে আসলেই হচ্ছে এই মোটামুটি বলা যায় যে এই ব্ল্যাঙ্কটার সাথে এই মিনিং এর কন্ট্রাস্ট বোঝাচ্ছে যে এই অ্যাম্বিশনটা কি হচ্ছে। দেখেন হোয়াট ইজ আনক্লিয়ার, কোন জিনিস, যে জিনিসটা আনক্লিয়ার এটা হচ্ছে এই অ্যাম্বিশনটা হচ্ছে কি আপনার এটা হবে নাকি এই জিনিসটাকে আরো বেশি ডেভাস্টেটিং করবে। তার মানে যেহেতু পরবর্তীতে ডেভাস্টেশনের ব্যাপার স্যাপার বলতেছে, এর প্রথমটা হচ্ছে পজিটিভ হবে, সেই জন্য আমরা এখানে পজিটিভ মূলত একটা ওয়ার্ডই আছে এখানে, প্রোডাক্টিভ। যদি আরেকটা দিত প্যাচ লেগে যাইতো। আর পরের অংশটা কিভাবে আমরা নেগেটিভ চুজ করলাম, কারণ পরের অংশের মধ্যে দেখেন এখানে তো অলরেডি ডেভাস্টেটিং বলা আছে, তাহলে ব্ল্যাঙ্কের মধ্যে কি পজিটিভ বসবে না নেগেটিভ বসবে, এটা কিন্তু বেশ মানে কঠিন একটা ব্যাপার আর কি, কারণ অলরেডি এখানে তো নেগেটিভ বলাই আছে। সো সেকেন্ড সেন্টেন্সটা ওভারঅল নেগেটিভ হবে, এটা তো আমরা জানি, বাট এই ব্ল্যাঙ্কটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা আমি যতটুকু লজিকে বুঝছি আর কি, সেটা হচ্ছে বলতেছে যে মাচ মোর ডেভাস্টেটিং করবে, অর্থাৎ ওই জিনিসটা অলরেডি ডেভাস্টেটিং, অর্থাৎ ওই জিনিসটা নেগেটিভ। এবং নেগেটিভ ওয়ার্ড এখানেও মোটামুটি একটাই আছে, ইম্পর্টেন্স, অসামর্থ্য বা অযোগ্যতা, সায়েন্টিফিক কমিউনিটির যে অসামর্থ্য যেটা আর কি, যেটা তারা করতে পারবে না এরকম। এবং আপনি যদি পুরা প্যাসেজটা যদি পড়েন তাইলে দেখবেন যে ওরা যে জিনিসগুলো চিন্তা করতেছে ওইগুলা করার মানে বারবার হচ্ছে ওইরকম একটা সন্দেহ পোষণ করতেছে যে ওইটাকে আদৌ তারা করতে পারবে কিনা। এই যে দেখেন, কারণ এটি ভাস্টলি মোর এন্টারপ্রাইজিং, এত বেশি ইমাজিনারি যে আসলে মানে এটা 19 শতকের ওই জ্যোতিষ গুলাও মানে এরকম চিন্তা ভাবনা করতে পারে নাই এরকম আর কি। সেই জন্য আর কি এখানে ইম্পর্টেন্স শব্দটা। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, এটা একটু প্যারাদায়ক আছে। কারো কি কোনো কিছু আনক্লিয়ার আছে নাকি মানে মোটামুটি ঠিক আছে? আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এগুলো আমরা কুইক শেষ করে নিই। এটা হচ্ছে আপনার এসি আমরা 5 মিনিটের মধ্যে 4টা শেষ করে নিব। তো এসিতে আমাদের তো স্টাইল হচ্ছে এটা যে 6টা অপশন থাকবে, আমরা প্রথমে দুইটা করে জোড়া করে নিব, যে কোনো একটা জোড়া আনসার হবে। সো প্রথমে 7 নাম্বারটা যদি আমরা দেখি, মেথডিক্যাল মানে মেথডিক্যাল তো কোনো একটা মেথড ফলো করে, ফ্রি, আনপ্রেডিক্টেবল, ইরেশনাল, আনপ্রেডিক্টেবল, ইরেশনাল, আনকনস্ট্রেইনড হচ্ছে ফ্রি মানে আনকনস্ট্রেইনড মানে বাধাহীন। আর মেথডিক্যাল, ইরেশনাল, আনপ্রেডিক্টেবল, ইরেশনাল কি জোড়া করা যায়? রোট মানে মেথডিক্যাল বলতে পারি, রোট মানে নির্দিষ্ট একটা পথ ধরে, এটাকে কি মেথডিক্যাল বলা যায়? তবু আমরা রাখলাম আর কি মেথডিক্যাল, একটা নির্দিষ্ট মেথড ধরে। আর রোট মানে হচ্ছে গদ বাঁধা একটা কিছু একটা ধরে, তো আমরা রাখলাম আর কি দুইটাকে জোড়া। তো আমরা এখন তাহলে পড়বো, we do not always use words in accordance with their dictionary definitions. আমরা সবসময় হচ্ছে ডিকশনারি ডেফিনিশন অনুসারে হচ্ছে আমরা শব্দ ব্যবহার করি না। For meaning often fluctuates with context, কারণ হচ্ছে মিনিং তো চেঞ্জ হয়। তো এরপরে হচ্ছে আপনার এখানে
ইয়ে দেয়া আছে, সেমিকোলন দেয়া আছে। তো ঠিক আছে, প্রথমে বলছে যে আমরা সবসময় ডিকশনারি ডেফিনিশন অনুযায়ী আমরা চলি না। ওকে, দ্যাট ডাজ নট মিন হাউএভার, তো হাউএভার এখন তারা উল্টা কিছু একটা বলবে তাইলে, দ্যাট উই আর কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। ওকে, তো এমনিতে আপনার এই যে সেমিকোলন, সেমিকোলনের আগের পুরো অংশ এবং পরের পুরো অংশ কিন্তু হচ্ছে আবার সাপোর্টে হবে। তো প্রথমে বলতেছে যে হচ্ছে আপনার আমরা ডিকশনারি ডেফিনিশন হচ্ছে আপনার মানে মেনে চলি না, ঠিক আছে। আবার পরের অংশে বলতেছে দ্যাট ডাজ নট মিন হাউএভার, এটা আবার এটা মিন করে না যে হচ্ছে দ্যাট উই আর কমপ্লিটলি ব্ল্যাঙ্ক ইন হাউ উই ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ। এটা আবার এটা মিন করে না যে আমরা তাইলে কমপ্লিটলি হচ্ছে একেবারে ফ্রি, এটা বোঝাই যাচ্ছে এটা ফ্রি হবে বা আনকনস্ট্রেইনড হবে, যে আমরা পুরোপুরি ফ্রি হচ্ছে আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করব। এটা কি ভেঙে দেখানো যায় কিনা, আমার কাছে মনে হয় যে জাস্ট আমরা এটা জাস্ট মিনিংটা পড়লেই আসলে আমরা বুঝতে পারি আর কি। তবু হচ্ছে যদি ভেঙে দেখাইতে হলে একটু প্যাচ লেগে যায় মাঝে মধ্যে। এখানে এই হাউএভার দ্বারা আসলে এই দুইটা অংশের মধ্যে আসলে কন্ট্রাস্ট বোঝাইছে। পুরা যে অংশটা, এই পুরো অংশের মধ্যে এই দুইটা অংশের মধ্যে আপনার কন্ট্রাস্ট বোঝাইছে। এই হাউএভারটা আসলে আমরা এখানে মাঝখানে চিন্তা করতে পারি। এই হাউএভারটাকে অনেক সময় এরকম করে যে দুইটা সেন্টেন্সের মাঝখানে বসায় দেয়, বাট হাউএভারটা তখন আসলে আমরা এখানে তুলে এনে আমরা এখানে মাঝখানে চিন্তা করতে পারি। তো প্রথম অংশে বোঝাইছে যে আমরা হচ্ছে আপনার ডিকশনারি ডেফিনিশন হচ্ছে আপনার সবসময় মেনে চলি না, আর পরের অংশে বুঝাইছে যে আসলে আমরা কমপ্লিটলি ডিকশনারি ডেফিনিশন মেনে চলি না, মানে কি আসলে হচ্ছে আমরা ফ্রি। আর হাউএভার দ্বারা এখানে কন্ট্রাস্ট বুঝাইছে, পরে বুঝাইছে নট কমপ্লিটলি ফ্রি। এই মোটামুটি এই হচ্ছে আপনার ব্রেকডাউন আর কি এটার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, বাট এটা আই গেস হচ্ছে ব্রেকডাউন করার প্রয়োজন ছিল না, মিনিং ধরলেই বোঝা যায়। পরেরটাতে যাচ্ছি, ইনফ্লুয়েন্সিয়াল, এনভিয়েবল, লুক্রেটিভ, ট্যাক্সিং এবং আর্জুয়াস দুইটা সেম। আচ্ছা, এখানে কি কেউ বলতে পারবেন যে কভেটেড, লুক্রেটিভ, এনভিয়েবল মানে ঈর্ষণীয়, লুক্রেটিভ লাভজনক, কভেটেড মানে যেটা সবাই ডিজায়ার করে, সবাই চায়। এখানে তিনটা ওয়ার্ড আছে। লুক্রেটিভ মানেও মানে বেশ লাভজনক, মানে অনেক আকর্ষণীয়, এই টাইপেরও বোঝায় আর কি অনেক সময় লুক্রেটিভ বিজনেস। সো এমনিতে আপনার কোন দুইটা জোড়া হবে কেউ কি বলতে পারবেন? এই জায়গায় মাঝে মধ্যে আমাদের মানে ওয়ার্ডের একেবারে কোরের দিকে তাকাইতে হয়। এখানে অ্যাকচুয়ালি এই দুইটা জোড়া হবে, এনভিয়েবল এবং কভেটেড। কভেট মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু ডিজায়ার করা, আর এনভিয়েবল মানে এটার মধ্যে ঈর্ষা আছে, বাট এটার মধ্যে একটা চাওয়াও আছে। কেউ এনভি তখনই করে যখন সে কোনো কিছু চায়। আপনাকে এনভি করে তখন যখন আপনার কোনো কিছু আছে যেটা ও চায়, তো ওইখানের মধ্যে চাওয়ার একটা ব্যাপার আছে। লুক্রেটিভ মানে সিম্পলি প্রফিটেবল, যেটার মধ্যে টাকা পয়সা আছে, যেটার মধ্যে অত চাওয়ার ব্যাপার নাই, বাট জাস্ট ওই জিনিসটা একটা গুণ হচ্ছে আপনার, ওই জিনিসটা লুক্রেটিভটা হচ্ছে আপনি চাইতেছেন বা এই টাইপের কিছু নাই। সো সেজন্য এই দুটো হবে জোড়া। বেনিফিশিয়াল টাইপের। বেনিফিশিয়াল মনে হয় না। ও আচ্ছা, লুক্রেটিভ, প্রফিটেবল, বেনিফিশিয়াল, হ্যাঁ হইতে পারে। হ্যাঁ হইতে পারে। সো টুডে দ্য চেয়ার অফ টাস্ক ফোর্স, আচ্ছা কিছু একটা চেয়ার মানে কোন একটা পজিশন, ইন চার্জ অফ রিভাইজিং দ্য এটা আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো টুডে দ্য চেয়ার ইজ, এখানে আমরা জাস্ট এই এত হাবিজাবি না পড়ে আমরা এখানে চলে যেতে পারি। এই চেয়ারটা বা এই পজিশনটা হচ্ছে কিছু একটা ড্যাশ পোস্ট, তার পজিশনটা হচ্ছে কোন এক ধরনের পজিশন। তারপরে এখানে হাইফেন দিয়ে সো এক্সপ্লেইন করতেছে এটা কি ধরনের পজিশন। পিপল ওয়ার্ক ফর ইয়ার্স টু পজিশন দেমসেলভস অ্যাজ ক্যান্ডিডেটস, মানুষ বছরের পর বছর কাজ করে এই পজিশনটা পাওয়ার জন্য। আমরা একটু পরে আর বাকি অংশ আমাদের পড়ার কোনো প্রয়োজনই নেই। সো আমরা আগে আনসার করতে পারি। কেউ কি বলতে পারবেন এই কোভেটেড ড্রিম টাইপের বোঝাচ্ছে? হ্যাঁ, পিপল ওয়ার্ক ফর ইয়ার্স, মানুষ হচ্ছে বছরের পর বছর কাজ করে এই পজিশনটা পাওয়ার জন্য। তাহলে এটা কি আর্জুয়াস হবে নাকি এটা কভেটেড হবে? এখানে কি আর্জুয়াস হইতে পারে না, যেহেতু হচ্ছে আপনার মানুষ বছরের পর বছর কাজ করে বোঝাচ্ছে, এখানে তো অনেক কাজের ব্যাপার আছে। সো এটা ট্যাক্সিং, আর্জুয়াস হইতে পারে না লজিক অনুযায়ী। কভেটেড মানে এটা তো আমরা আনসার দেখে ফেলছি, আসলে কভেটেড হচ্ছে আনসার। বাট এখানে এটা কি একটা কনফিউশন কি কারোর মধ্যে ক্রিয়েট করে নাই যে হচ্ছে কেন হচ্ছে আর্জুয়াস হবে না? কারণ মানুষ বছরের পর বছর কাজ করতেছে এই পজিশনটা পাওয়ার জন্য বা এই টাইপের কিছু একটা। সো ভাইয়া এটা কি এমন যে মানে পোস্টটা তো কঠিন না,
পোস্টটা তো এক্স্যাক্টলি আপু যেটা বলছেন ওইটাই। ডিফিকাল্টি বুঝাই হচ্ছে আরডিএস তাসনিম আপু যেটা বলছেন যে আসলে পোস্টটা যে আরজুয়াস পোস্ট, মানে ওই পোস্টে গেলে যে কাজ করা লাগবে বেশি, এটা তো বলে নাই। বলছে ওই পোস্টটা পাওয়ার জন্য মানুষ হচ্ছে বছরের পর বছর কাজ করে, হয়তো ওই পোস্টটা অনেক আরামের পোস্ট, বুঝতে পারছেন? তো পোস্টটা আরজুয়াস না, পোস্টটা কভেটেড বা এনভিয়েবল, ঠিক আছে? মানুষ ওই পোস্টে যাওয়ার জন্য কাজ, মানে অনেক কাজ করে। সো ওই পোস্টটাকে আরজুয়াস বলা যাবে না, ট্যাক্সিং বলা যাবে না, এটার কোনো প্রুফ নাই। এটাই হচ্ছে লজিক আর কি। পোস্টে যাওয়ার পরে কাজ এটা বলে নাই, বলছে পোস্টে যাওয়ার আগে অনেক কাজ করে যেন হচ্ছে ওই পোস্টটা পেতে পারে। সো পোস্টটা অনেক কভেটেড। ওকে, সো আচ্ছা তাহলে আর দুইটা বাকি আছে। ইমপ্লজিবল, যেটা খুব একটা বিশ্বাসযোগ্য না। ফেব্রিকেটেড মানে জাল। কনজেকচারাল মানে হচ্ছে কিছুটা গ্যাস বা অনুমান নির্ভর এই টাইপের। প্রেডিক্টিভ তার বুঝতেছি। স্পেকুলেটিভ এবং কনজেকচারাল সেম। ফেব্রিকেটেড এবং স্পিউরিয়াস মানে জাল, ফর্জড এরকম। ইমপ্লজিবল মানে বিশ্বাসযোগ্য না পুরাপুরি। আর কনজেকচারাল এবং স্পেকুলেটিভ এই দুইটাও আসলে কাছাকাছি মিনিং বোঝায়, যেটা বিশ্বাসযোগ্য না। বাট কনজেকচারাল মানে অনুমান নির্ভর, স্পেকুলেটিভ মানে অনুমান নির্ভর, ঠিক আছে? সো এই জন্য এই দুইটা হবে আপনার সিনোনিম। ইমপ্লজিবলের সাথে এটাকে মিলানো যাবে না। সো এখানে কি বলছে? দি অ্যাস্ট্রোনমার অ্যাডমিটস দ্যাট হিজ এই হাবিজাবি ইজ, সো এটা কি আমাদের ডিটেইলে এত কিছু পড়া লাগবে না। হিজ ইন্টারপ্রিটেশন অফ পপুলেশন 3 স্টার, এগুলো পড়তে গেলেই ঝামেলা লাগবে। দি অ্যাস্ট্রোনমার অ্যাডমিটস দ্যাট হিজ ড্যাশ ইজ ব্ল্যাঙ্ক, ওর কিছু একটা, মানে ওর আবিষ্কারটা কিছু একটা। তো তার আবিষ্কারটা কিরকম? সিন্স নো ওয়ান হ্যাজ ইয়েট ডান এনি রিয়েল ক্যালকুলেশনস টু সি ইফ ইট হোল্ডস আপ আন্ডার ক্লোজার স্ক্রুটিনি। কেউ হচ্ছে এখন পর্যন্ত ক্যালকুলেট করে দেখে নাই যে আসলেই এটা কি স্ক্রুটিনি, মানে কি এক্সামিনেশন, মানে এটা কি এক্সামিনেশন পাস করে কিনা। তো যদি এটা এরকম হয়ে থাকে, তো সিন্স যেহেতু বলছে, সিন্স মানে কি, এটা হচ্ছে পজিটিভ, মানে সাপোর্টে বলতেছে। কেউ ক্যালকুলেশন করে দেখে নাই এটা হচ্ছে আপনার ইয়ে করে কিনা, মানে টেকে কিনা, তার মানে কি ওইটা এখনো টেন্টেটিভ রয়ে গেছে, রাইট? এটা এখনো পরীক্ষামূলক, বা এখনো হচ্ছে পুরোপুরি প্রুভড না, আনপ্রুভেন বলতে পারি আমরা, আনপ্রুভেন। সো এটা এখানে জাস্ট এটাই হবে, আনপ্রুভেন শব্দটাকে আমরা এখানে এসে বসাই দিতে পারি। এটা এখনো আনপ্রুভেন, সো এটা এখনো কনজেকচারাল এবং স্পেকুলেটিভ, এই দুইটা। জাল হবে না, কারণ এটা যে মিথ্যা এটা তো বলে নাই, বলছে এখনো এটা যে পুরোপুরি সত্য সেটা প্রমাণ হয় নাই, কিন্তু মিথ্যা তো প্রমাণ হয় নাই। সো এই আর কি। ভাইয়া এক্সপেরিমেন্ট এখনো চলতেছে এরকম? এক্সপেরিমেন্ট এখনো চলতেছে এটা বোঝায় নাই, উনার কিছু একটা ইন্টারপ্রিটেশন আছে, উনার একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা এখনো কেউ চেক করে দেখে নাই যে ব্যাখ্যাটা পুরোপুরি ঠিক আছে কিনা। তো যেহেতু এখনো চেক করে দেখে নাই, মানে চেক করা হয় নাই, আনচেকড মানে আনপ্রুভেন। এই আনপ্রুভেনটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে কি, কনজেকচারাল মানে হচ্ছে যে এখনো সেটা অনুমান নির্ভর রয়ে গেছে, মানে প্রমাণিত হয় নাই। স্পেকুলেটিভ মানে একই জিনিস, বাট জাল বলা যাবে না, জাল মানে তো মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, এটা তো বলে নাই, তো সেজন্য আর কি। সো আমরা পরেরটাতে যাচ্ছি। টনিক, আনফেভারেবল, প্লেজারেবল, রিস্টোরেটিভ। টনিক এবং রিস্টোরেটিভ, টনিক মানে কোন একটা জিনিস যদি আপনার যেন টনিকের মতো কাজ করে, মানে হচ্ছে আপনার ভালো করবে আর কি, বা আপনাকে রিস্টোর করবে, আপনার শরীর ভালো করবে এরকম। আর আনফেভারেবল এবং অ্যাডভার্স মানে প্রতিকূল, সাটল এবং প্লেজারেবল মিলে না। ওকে, সো আমরা যদি পড়ি যে এক্সেসিভ ফোকাস অন হোয়াট মাইট হ্যাভ বিন, কি হইতে পারতো, এই জিনিসটার উপরে যদি অতিরিক্ত আমরা কেউ ফোকাস করি যে হাই আমি কি হইতে পারতো এখন, can cause in us feelings of restlessness and regret। কি হইতে পারতো ওইটার উপরে যদি আমরা অতিরিক্ত ফোকাস করি, তাহলে ওই জিনিসটা আমাদের মধ্যে হচ্ছে আপনার একটা অশান্তি ডেকে নিয়ে আসে। ভালো কথা, এটা একটা কথা বলছে। সো বাট তারপরে আপনার কন্ট্রাস্টে বলতেছে, বাট সাম সায়েন্টিস্টস আর বিগিনিং টু থিঙ্ক দ্যাট ফ্যান্সিং অ্যান অল্টারনেটিভ রিয়ালিটি, এই যে অল্টারনেটিভ রিয়ালিটি, এইটাই কিন্তু হচ্ছে কি হইতে পারতো, ওই জিনিসটা চিন্তা করা। ফ্যান্সিং অ্যান্ড অল্টারনেটিভ রিয়ালিটি মানে অল্টারনেটিভলি কি হইতে পারতো, ওই এই জিনিস এবং এই জিনিস কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তো এখানে বলতেছে যে এই যে ফ্যান্সিং অ্যান্ড অল্টারনেটিভ রিয়ালিটি কি হইতে পারতো, এই চিন্তা করাটা খুব খারাপ জিনিস। কিন্তু কিছু সায়েন্টিস্টরা এখন বিগিনিং টু থিঙ্ক, এখন চিন্তা ভাবনা করতেছেন যে এই জিনিসটা কি হইতে পারতো, এটা চিন্তা করাটা মাইট হ্যাভ ড্যাশ ইফেক্টস, মাইট হ্যাভ কি পজিটিভ ইফেক্টস নিশ্চয়ই। কারণ এতক্ষণ আগে তো বলছে যে এই জিনিসটা আমাদের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে আসে, কিন্তু এখন কিছু চিন্তাস্টরা তাহলে চিন্তা করছেন কি নিশ্চয়ই এটা হয়তো এটার মধ্যে মাইট হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট। তো এখানে পজিটিভ কি আছে, একটাই তো আছে, রিস্টোরেটিভ এবং টনিক। তো এটা জাস্ট সিম্পল কন্ট্রাস্ট আর কি। অতিরিক্ত ফোকাস দিলে, এক্সেসিভ ফোকাস, অতিরিক্ত ফোকাস দিলে এটা আমাদের মধ্যে দুঃখ ডেকে নিয়ে আসে। কিন্তু কিছু সায়েন্টিস্টরা এখন চিন্তা করতেছেন যে
এটা চিন্তা করলে আবার মানে অল্টারনেটিভ রিয়েলিটি নিয়ে চিন্তা করলে আবার এটা আবার কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট থাকতে পারে, মাইট হ্যাভ। সো তাহলে আমাদের 71টা শেষ হয়ে গেল। কুইক হচ্ছে আমরা 72টা শেষ করে নিব। কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। যারা নতুন ভাইয়া দেখেন, হ্যাঁ বলেন। মানে, আমি তো স্টার্ট করেছি প্রিপারেশন। তো ভাই আমি না মানে বুঝতে পারি না কোন কোন ফ্রেজ গুলো বাদ দিব, আপনি যেগুলোতে মানে কাট করে রেখেছেন। এটাতে আবার কিন্তু পড়া হয়েছে লাস্টে, যেটা এটাতে আবার প্রত্যেকটা ফ্রেজ পড়ানো হয়েছে। তো কিছু কিছু ফ্রেজে আপনি কাট করেছেন, তো এগুলো বুঝবো কি করে ভাইয়া? আই গেস মানে এগুলো মানে সেরকম কোনো ইয়ে নাই আর কি, যেমন দি অ্যাস্ট্রোনমার্স সেরকম কোনো আসলে মানে আননেসেসারি নিয়ম নাই। বুঝবো কি এমনিতে করে? কিছু 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 কয়েকটার ক্ষেত্রে নিয়ম আছে, যেমন দুইটা হাইফেনের মাঝখানে যদি কিছু লেখা থাকে অথবা দুইটা কমার মাঝখানে যদি কিছু লেখা থাকে, এগুলো হচ্ছে বোঝায় যে কমার ইমিডিয়েটলি আগে অথবা হাইফেনের ইমিডিয়েটলি আগে যে কথাটা বলছে ওই কথাটাকে এক্সপ্লেন করছে এখানে। এখন যদি ওই ইমিডিয়েটলি আগে যদি কোনো ব্ল্যাঙ্ক থেকে থাকে তাহলে ওইটার এক্সপ্লেনেশন আপনি এখানে পাবেন, এই অংশটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এই অংশটা মোস্টলি ইম্পর্টেন্ট না, তো আপনি কেটে দিতে পারেন। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যখনই হচ্ছে আপনার ওই দেখেন দি অ্যাস্ট্রোনমার অ্যাডমিটস, কি অ্যাডমিট করে এটার, তারপরে দেখেন হিজ ইন্টারপ্রিটেশন অফ, এখানে যখনই বলছে ওনার ইন্টারপ্রিটেশন অফ, এখন দেখা যাবে অফ এর পরে চাইলে দেখা যাবে ওরা পুরো এক লাইন লাগাই দিছে, অফ এই বইয়ের এত পৃষ্ঠার এই টপিকটা, কিন্তু এই বইয়ের এত পৃষ্ঠার এই টপিকটা এটা কিন্তু আপনার কিন্তু জানার প্রয়োজন নাই। আপনার জানার প্রয়োজন যে অ্যাস্ট্রোনমার অ্যাডমিটটা করছে কি, সে স্বীকারটা করছে কি, তার ইন্টারপ্রিটেশনটা কি, আপনি এই জায়গায় জাম্প করে চলে যাবেন। তো এরকম কিছু ব্যাপার আছে আর কি, যে জিনিস এগুলো আসলে টু বি অনেস্ট সেরকম কোডিফাই করা হয় নাই। যদি কখনো পসিবল হয়, যদি আমরা কয়েকজন মিলে যদি এরকম কোডিফাই করতে পারি, মানে এগুলো এক্সাম্পল দেখে দেখে আসলে কোডিফাই করতে হবে, কিছু প্যাটার্ন আসলে আছে, কিন্তু এগুলো সিমিলার দেখে দেখে একসাথে করলে হচ্ছে আপনাকে এক্সাম্পল হিসেবে দেখায় দেওয়া যাবে। বাট মানে আপনি জাস্ট হচ্ছে আপাতত প্র্যাকটিস চালায় যান, দেখবেন কয়েকদিন পরে এগুলা অনেক ক্ষেত্রে চোখে লাগবে আর কি। সবসময় হবে না, বাট যত প্র্যাকটিস করবেন তত হবে আর কি। ওকে, আমরা সামনে আগে দিলে। আচ্ছা ভাইয়া, এখানে হ্যাঁ, জি। 10-এর ডি হলো না কেন? প্লেজারেবল। ডি প্লেজারেবল, প্রথম কথা হচ্ছে খালি ডি তো আপনি সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে এসি মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এখানে আপনার অপশন থাকবে 6টা, আপনার 2টা অপশন চুজ করা লাগবে। তারপর প্রথম কাজ হচ্ছে আসলে টিসির আচ্ছা, ক্ষেত্রে আমাকে কি দুইটা মাস্ট বি চুজ করতে হবে, মানে পেয়ারিং হ্যাঁ এ হ্যাঁ তিনটা? হ্যাঁ হ্যাঁ না 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 তিনটা না কি হতে দুইটা, পারে? না 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 দুইটাই চুজ করা লাগবে আপনাকে, দুইটা চুজ করা আচ্ছা, লাগবে এখানে। মানে সেজন্য সিঙ্গেলও চুজ করতে পারবো না? না না সিঙ্গেল চুজ করতে পারবেন না, এটা এসির ক্ষেত্রে। যখন আপনার হাতে এরকম 6টা অপশন থাকবে আপনাকে দুইটাই চুজ করা লাগবে, বেশিও না আচ্ছা, কমও না। এবং প্রথম কাজই হচ্ছে আপনার যে আপনি জোড়া করবেন, তো যেটারই জোড়া হবে না ওইটা কখনো অ্যান্সার হবে না, প্রথম কথা। সেজন্য সেটা যতই মানে খাপে খাপ মিলে যাক ইয়ের সাথে, আপনার ব্ল্যাঙ্কের সাথে, ওইটা অ্যান্সার হবে না, কারণ আপনাকে দুইটা চুজ করা লাগবে, সো আপনার একটা জোড়া থাকতে হবে। এই হচ্ছে এসির নিয়ম আর কি। আপনি মনে হয় আচ্ছা, একেবারে নতুন টিসির নতুন। ক্ষেত্রে হ্যাঁ, টিসির ক্ষেত্রে ভাইয়া? আর টিসির ক্ষেত্রে তো হচ্ছে আপনার প্রতি ব্ল্যাঙ্কে আপনার একটাই চুজ করা লাগে। যেমন আমরা যে টিসি দেখতেছি, এই যে দেখেন এখানে হচ্ছে আপনার দেখেন দুই ব্ল্যাঙ্কার, রাইট? এই একটা ব্ল্যাঙ্ক, এই একটা ব্ল্যাঙ্ক। তো প্রথম ব্ল্যাঙ্কের এগেইনস্টে 3টা অপশন আছে, পরের ব্ল্যাঙ্কের এগেইনস্টে আরো 3টা অপশন আছে। প্রথম 3টা থেকে একটা চুজ করা লাগবে, পরের 3টা থেকে একটা চুজ করা লাগবে, ওইখানে তো একটা চুজ করা লাগবে। আচ্ছা, আপনি ঠিক আছে। আপনি মানে প্র্যাকটিস শুরু করলে এগুলো বুঝে যাবেন। তো হ্যালো হ্যাঁ, হ্যালো শিওর ভাই। শিওর শিওর, বলেন। ভাই আমি আপনার সাথে অড মিনিং এর 12টা গ্রুপ পর্যন্ত শেষ করছি, বাট মানে আমার কাছে মনে হচ্ছে অড মিনিং গুলা মানে খুব কমন পড়তেছে না, মানে 1-2টা করে জাস্ট অড মিনিংটাতে খুব প্রবলেম হচ্ছে। ওয়ার্ড মিনিং আসলে জিআরের জন্য আসলে ওয়ার্ড ভালো পরিমাণ ওয়ার্ডই আসলে প্রয়োজন। আর আমরা তো মাত্র 12টা গ্রুপ মানে আমরা শেষ করছি, বাট আরো অনেক দূর আগাইতে হবে। আমাদের গ্রুপ তো আছে আপনার 37টা, বুঝতে পারছেন? মাত্র হ্যাঁ 12টা গ্রুপ শেষ করছি, আছে এখনো আরো 25টা গ্রুপ বাকি আছে। আরেকটু আরো কয়েকদিন যাক, দেখবেন আস্তে আস্তে আশা করা যায় কিছুটা ইয়ে হয়ে আসবে আর কি, কিছুটা সহনীয় হয়ে আসবে আর কি। আপাতত আপনি যেটা করতে পারেন, আপনি আগে থেকে হচ্ছে আপনার অপশনের মিনিং গুলো দেখে নিন, দেখে তারপরে প্র্যাকটিস শুরু করেন। টেক্সটের মিনিং দেখবেন না, টেক্সটের মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি আপনি না জানেন তবু আপনি দেখবেন হচ্ছে আপনি টেক্সটের মিনিংটা বুঝতে পারছেন। আমরা যদি ইংলিশ বই পড়তে যাই আমাদের প্রতিটা ওয়ার্ড কিন্তু জানা লাগে না, আমরা কিন্তু মোটামুটি আইডিয়াটা গ্রাস্প করতে পারি। সো টেক্সটের মিনিং দেখেন না, বাট আগে থেকে হচ্ছে আপনি চাইলে আপনি অপশনের মিনিং গুলো একটু দেখে নিতে পারেন, তারপরে আপনি সলভ করা শুরু করবেন। মানে যদি একেবারে মানে নিউবি হয়ে থাকেন আর কি, ইয়েতে জিআরই প্র্যাকটিসে আর কি। ধন্যবাদ। ওকে, ইউ ওয়েলকাম ভাই। সো অলদো, সো প্রথমেই আসছে আপনার একটা contrast word. So although his friends insisted that his black garb, তার garb মানে garment, একটা উপরে যে আলখাল্লার মতো কাপড়, black garb was simply depressing, যদি হচ্ছে তার ফ্রেন্ডরা হচ্ছে বলতেছে যে এটা খুবই ডিপ্রেসিং একটা কাপড় সে পরছে,
Peter felt just the opposite. So Peter just the opposite. Friendra বলতেছে depressing, Peter বলতেছে just the opposite, that it can give him an air of upbeat. Upbeat মানে কি cheerful, মানে খুবই happy. So depressing এর উল্টা কথাটা এখানে চলে আসছে আসলে। তাহলে ব্ল্যাঙ্কের মধ্যে বসবে কি? তো যাই হোক, ফ্রেন্ডরা বলতেছে এটা নেগেটিভ, এটা হচ্ছে প্রথম কথা। ফ্রেন্ডরা বলতেছে নেগেটিভ, পিটার বলতেছে যে এটা আপবিট এন্ড ব্ল্যাঙ্ক ম্যাচিউরিটি। আমাদের আসলে এখানে যেহেতু ম্যাচিউরিটি বলছে, ম্যাচিউরিটি তো আর কখনো খারাপ হিসেবে ব্যবহার হয় না, পজিটিভ। তাহলে এই জায়গাতেও পজিটিভ কিছু একটাই বসবে, বুঝতে পারছেন? সো ডিপ্রেসিং এর উল্টাটা এখানে বসাতে যায় না, কারণ ডিপ্রেসিং এর উল্টাটা এখানে দেয়াই আছে আপবিট। এখানের মধ্যে ম্যাচিউরিটির সাথে যায় এমন একটা জিনিস বসবে। এখন কি যায় ম্যাচিউরিটির সাথে আমরা জানি না, আমরা অপশনে চলে যাব, ঠিক আছে? মানে এখানে কিছু একটা পজিটিভ হবে, এটা হচ্ছে আমাদের গেস টেস্ট। ম্যাচিউরিটির সাথে কোনো নেগেটিভ কিছু একটা বসতে পারে না। তো মেলাঙ্কলিক, বিষাদময় ম্যাচিউরিটি, এটা একটু নেগেটিভ হয়ে যায়। মেলাঙ্কলি বা দুঃখর ব্যাপার স্যাপার এখানে নাই। আর মেলাঙ্কলিক এটা কেমনে হইতে পারে? আপবিট, সে ইনসিস্ট করতেছে এটা আপবিট, চিয়ারফুল। আবার এটা কি বলবে যে মেলাঙ্কলিক ম্যাচিউরিটি? এটা তো হবে না। বিষাদময় ম্যাচিউরিটি হবে না। ওয়েরিসাম, টায়ার্ড, এটা তো হবে না। বা টায়ারিং, এটা তো হবে না। এটা আপবিট, আপবিট মানে হচ্ছে চিয়ারফুল, যেটার মধ্যে এনার্জি আছে। ওয়েরিসাম তো হবে না। সেলাসিয়াস, সেলাসিয়াস মানে মেবি একটু লম্পট টাইপের, লুচু লুচু টাইপের কিছু একটা নাকি। সেলাসিয়াস ভুলে গেছে মিনিংটা। সেলাসিয়াস আই মিন হচ্ছে আই গেস হচ্ছে এই টাইপের কিছু একটা, লম্পট টম্পট টাইপের কিছু, হ্যাভিং অর কনভিং আনডিউ অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন্টারেস্ট। হ্যাঁ, এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন্টারেস্ট ইন সেক্সুয়াল ম্যাটার্স, মানে এই লুচু টাইপের, এটা হবে না। অ্যাগাস্ট, অ্যাগাস্ট মানে শকিং, শকিং ম্যাচুরিটি, এটা হবে না। আরবেইন, আরবেইন মানে খুবই ভদ্র, সভ্য, সিভিলাইজড। সো ওইটা ম্যাচুরিটির সাথে একেবারে খাপে খাপ, এটাই আনসার। তো আই গেস এটাতে কারো কোনো ইয়ে থাকার কথা না, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আছে নাকি কোনো কোয়েশ্চেন? থাকলে করতে পারেন, তাহলে আমরা পরেরটা যাচ্ছি। মানে ভাই কোনো মতে যেগুলো ওয়ার্ড যায় সেগুলোই আমরা অ্যান্সার হিসেবে তাকাই দিতে পারি। হ্যাঁ, অনেকটা এরকমই। মানে মূলত তো এখানে টিসিএসসি এর একটা মজা আছে, যে টিসিএসসি হচ্ছে আপনার ক্লু খোঁজা লাগে, অনেকটা ইনভেস্টিগেশনের মতো। সো এখানে আপনার অলদো দিয়ে বলছে, ওর ফ্রেন্ডরা বলতেছে যে এটা ডিপ্রেসিং, আর পিটার বলতেছে এটা জাস্ট অপোজিট। আর অপোজিটটা কি? অপোজিটটা বলতেছে, ফ্রেন্ডরা বলতেছে এটা ডিপ্রেসিং, কালো কাপড় পরছে, ব্ল্যাক, কালো কাপড়, ডিপ্রেসিং। আর সে বলতেছে যে এই কালো কাপড়টাই আবার খুবই আপবিট, একটা খুবই চিয়ারফুল টাইপের কিছু একটা। আর সে আরো বলতেছে যে খালি এটাই বলে ক্ষান্ত হয় না, সে আরো বলতেছে যে এটা ম্যাচুরিটির কিছু একটা। সো এখানে ম্যাচুরিটি যেহেতু বলছে, ম্যাচুরিটি একটা পজিটিভ জিনিস, এখানেও নিশ্চয়ই পজিটিভ কিছু একটা বসবে। তো আমরা জাস্ট পজিটিভ ধরে আগায় গেছি। এখানে প্রথম 4টা ওয়ার্ডই হচ্ছে আপনার নেগেটিভ ওয়ার্ড, এবং পরেরটা জাস্ট একটাই পজিটিভ দিছে। এবং টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে আর তেমন কোনো ক্লুই নাই। এটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে জাস্ট এই ম্যাচুরিটি শব্দটাই একটা ক্লু, এবং তার সাথে জাস্ট একটা পজিটিভ ওয়ার্ডই বসবে, এইটাই ক্লু। এই জন্য দেখেন আমার কাছে মনে হচ্ছে ওরাও এভাবে চিন্তা করছে। সেজন্য হচ্ছে দেখেন 5টা অপশনের মধ্যে 4টাই দিছে মানে একেবারে নেগেটিভ ওয়ার্ড। তো আপনি যদি জাস্ট এক নজরে দেখেন, তাইলে আপনি আমার আই গেস হচ্ছে আপনার এই 4টাকেই আপনি নেগেট করে দিতে পারবেন খুব ইজিলি, এবং একটাই পজিটিভ ওয়ার্ড দিছে। বাট এখানে 2টা পজিটিভ ওয়ার্ড দিলেই কিন্তু প্যাচ লেগে যেত। তখন অবশ্য এটা খেয়াল করা লাগতো যে কোন ওয়ার্ডটা ম্যাচিউরিটির সাথে বেশি যায়, এটা আর কি। সো এই তো, তাহলে আমরা সামনে আগে অনেক ধরনের ক্লু হইতে পারে আসলে। মানে ক্লু এরও যে একেবারে যে বাধা ধরা কয়েকটা নিয়ম আছে এমনও না কিন্তু ব্যাপারটা। গ্র্যাগের যদি আপনার ভিডিওগুলো আপনারা যদি দেখেন, তাহলে ওইখানে হচ্ছে সবচেয়ে কমন কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করছে। বাট ক্লু যে কোনো রকমের হইতে পারে, যে কোনো একটা শব্দের কনোটেশন একটা ক্লু হইতে পারে। দেখবেন রেপুটেশন ফর যখন লিখবে 99% টাইম আপনি দেখবেন যে রেপুটেশন ফর এরপরে হচ্ছে নিশ্চয়ই পজিটিভ কিছু একটা আসবে, কারণ রেপুটেশন জিনিসটা পজিটিভই হয়ে থাকে। তো এরকম কনোটেশনের উপর ভিত্তি করে কত ধরনের ইয়ে আছে আপনার সামনে আগে। দি অ্যাক্টরস পারফরমেন্স ওয়াজ সো অ্যাবসার্ডলি ব্ল্যাঙ্ক, এত অ্যাবসার্ডলি কিছু একটা। সো অ্যাবসার্ডলি কি হতে পারে? কোন জিনিসগুলো অ্যাবসার্ডলি কিছু একটা হয়? অ্যাবসার্ডলি নেগেটিভ কিছু একটা আই গেস হবে আর কি। That Gwen felt a little ashamed to have to resort to tissues in the final scene. যে অ্যাক্টরের পারফরমেন্সটা এত অদ্ভুতভাবে বা এত অদ্ভুতভাবে কিছু একটা ছিল যে গোয়েনকে হচ্ছে আপনার সাথে সে লজ্জা পাইতেছিল যে তাকে হচ্ছে আপনার টিস্যু ইউজ করতে হচ্ছে ফাইনাল সিন ব্যবহার করতে গিয়ে। তো এখানে যেটা বোঝাচ্ছে আসলে মানে টিস্যু ইউজ করতে হয়েছে ফাইনাল সিনে, এর মানে কি? মানে সে কাঁদতেছে আর কি, ওর কান্না চলে আসছে এরকম। কিন্তু কান্না চলে আসছে এই জন্য সে আবার অ্যাশেমড। তো এটা যদি অরিজিনালি মানে আসলেই হচ্ছে খুবই সেন্টিমেন্টাল একটা সিন হইতো, তাহলে ওর অ্যাশেমড হওয়ার তেমন কোনো রিজন নাই। বাট ওইটা সেন্টিমেন্টাল বাট অ্যাবসার্ডলি সেন্টিমেন্টাল হইতে পারে, রাইট? সো অ্যাবসার্ডলি সেন্টিমেন্টাল এরকম হইতে পারে।
অ্যাবসার্ডলি সেন্টিমেন্টাল মানে একটু বেশি ইমোশনাল, মানে মকিশ বা এই টাইপের কিছু একটা আমরা বলতে পারি। মকিশ মানে তো অতিরিক্ত সেন্টিমেন্টাল আর কি, ন্যাকামো টাইপের। আমরা তাহলে অপশনে চলে যাই। আই গেস এটা আমরা বুঝতে পারছি। এখানে দ্যাটটা হচ্ছে আপনার মানে ইয়ে আর কি, সাপোর্ট। পরের অংশ বলতেছে ক্লেম লজ্জা পাইতেছিল যে তাকে টিস্যু ইউজ করতে হচ্ছে ফাইনাল সিনে এসে। তাইলে তাহলে ওই অ্যাক্টরের পারফরমেন্সটা কিরকম ছিল? খুবই সেন্টিমেন্টাল টাইপের কিছু একটা ছিল, অ্যাবসার্ডলি সেন্টিমেন্টাল সে, এবং অ্যাবসার্ডলি বলেই সে হচ্ছে অ্যাশেমড হচ্ছে। যাই হোক, সো সেন্টিমেন্টাল আমাদের গ্যাস। সো অ্যাকোমোডেটিং মানে কি? অ্যাকোমোডেট করতে পারে, এটা অ্যাকোমোডেশনের কোনো এখানে ইয়ে নাই। মডলিন, মডলিন মানে হচ্ছে মডলিন ফুপিয়ে কাদা এরকম বোঝায় আর কি। মডলিন খুবই দুঃখ ব্যাপার স্যাপার আছে এই টাইপের আর কি, ইমোশনাল মডলিন। তো কোনো মানুষ যদি মডলিন হয়ে যায় তাহলে সে বেশি ইমোশনাল হয়ে যায় এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদে এই টাইপের। সো এটা হবে অ্যাকচুয়ালি আনসার। সিডিশাস মানে রাষ্ট্রদ্রোহী, সিডিশন যেখানে আছে এরকম, এটা ধারে কাছেও না। আনফিজিবল মানে যেটা ফিজিবল না, যেটাকে হচ্ছে যে কাজটা করা যায় না এরকম কিছু না। প্রফিশিয়েন্ট মানে দক্ষ, এইটা এগুলো ধারে কাছেও না। সো মডলিন হবে আনসার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ আসলে ভোকাবটা জানতে হবে প্রত্যেকটা অপশনের মিনিং, তাহলে সলভ করা পসিবল। এখানে কয়েকটা ওয়ার্ড তো আপনারা আই গেস জানবেন। প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট মানে প্রফিশিয়েন্সি, ইংলিশ প্রফিশিয়েন্সি আমরা জানি। ফিজিবল, আনফিজিবল, এই কাজটা ফিজিবল না, আমরা তো এই কাজটা ফিজিবল না ভাই। আপনি যে আইডিয়াটা দিচ্ছেন সেটা ফিজিবল না, বিজনেস আইডিয়াটা ফিজিবল না, ভায়াবল না, মানে ওই কাজটা করা যাবে না, আসলে বাস্তবে ইমপ্লিমেন্ট করা যাবে না। সিম্পল। সিডিশাস, এটা সিডিশন শুনেন নাই? সিডিশন চার্জ অনেকের বিরুদ্ধে ইয়ে হয়, রাষ্ট্রদ্রোহ বা এই টাইপের। অ্যাকোমোডেটিং, অ্যাকোমোডেট করতে পারা মানে হচ্ছে অ্যাকোমোডেশন, থাকার জায়গা, অ্যাকোমোডেট বোঝা যায়। তো জাস্ট মডলিং শব্দটাই আই গেস হচ্ছে নতুন আর কি, এটা এখানে কিন্তু এত কঠিন ওয়ার্ড নেই। আচ্ছা তাহলে সামনে আগাচ্ছি। অনেক ক্ষেত্রে এরকম আছে যে আপনি যদি মোটামুটি শিওর থাকেন যে বাকিগুলো হবে না, একটা ওয়ার্ড আপনি জানেন না, আল্লাহ করে ওইটাই দাগায় দিবেন, দেখবেন যে হচ্ছে আপনি দেখবেন মানে অধিকাংশ সময় এটাই আনসার হবে, যদি আপনি বাকিগুলোকে এলিমিনেট করে ফেলতে পারেন আর কি। এলিমিনেশন চালাবেন, সমস্যা নেই। মানে সবসময় ইভেন আপনি যত ওয়ার্ডই শিখেন তবুও হচ্ছে পরীক্ষায় গিয়ে দেখবেন হচ্ছে আপনার কিছু ওয়ার্ড জানেন না আর কি। নেক্সট ওয়ার্ড, নেক্সট ইয়েটা নাম প্রবলেম। টু কন্ট্রাস্ট, শুরুতে শব্দটা বলেই দিছে যে ওরা কন্ট্রাস্ট করতেছে। টু কন্ট্রাস্ট, আচ্ছা এখানে তো অনেক কথা বলার পরে এই জায়গায় এসে ব্ল্যাঙ্কটা দিছে। সো আমরা একটা কাজ করব, আমরা যখনই ব্ল্যাঙ্কটা পরে দেয়া আছে আমরা প্রথমে এত কিছু পড়বো না, আমরা এই জায়গায় পড়ি। Where the Austin brothers were properly blank to their superiors and benevolent to their dependents. তো অস্টিন ব্রাদাররা হচ্ছে তাদের বড়দের প্রতি কিছু একটা এবং তাদের ডিপেন্ডেন্ট অর্থাৎ ছোটদের প্রতি, মানে আমরা ছোট মনে করে নিলাম আর কি, ডিপেন্ডেন্টদের প্রতি বেনেভলেন্ট মানে দয়াশীল। আচ্ছা তাহলে ডিপেন্ডেন্টদের প্রতি দয়াশীল, বড়দের প্রতি কি হবে? এখন কি হবে? বড়দের প্রতি বেয়াদব হইতে পারে, কিন্তু ব্যাপার হ্যাঁ বলবেন কিছু? ব্যাপার হচ্ছে এই ব্ল্যাঙ্কটার আগে বড়দের প্রতি শ্রদ্ধাশীল। হ্যাঁ হ্যাঁ, না না মানে বাস্তবে তো এরকমই হয়, আপনার বড়দের প্রতি শ্রদ্ধাশীল, ছোটদের প্রতি স্নেহশীল, এটাই হয়। বাট আমরা মানে ওই বাইরের নলেজটা আনতে চাচ্ছি না আর কি, আমরা চেষ্টা করছি হচ্ছে আপনার টেক্সট থেকে আমরা ক্লুটা নিয়ে আসবো আর কি। ওইটা তো বাইরে থেকে আমরা ইয়ে নিয়ে আসলাম, তো হইতেই পারে যে ছোটদেরকে আদর করে আবার বড়দের সাথে বেয়াদবি করে, হইতে পারে, কারণ আমরা তো টেক্সটের বেসিসে আনসার করবো। দেখেন কিন্তু এখানে প্রপারলি লেখা আছে, কোনো কিছু যদি প্রপার হয় মানে হচ্ছে ওই জিনিসটা ঠিকঠাক। সো ব্রাদার্স ওয়্যার প্রপারলি ব্ল্যাঙ্ক টু দেয়ার সোশ্যাল সুপিরিয়র্স, তার মানে সোশ্যাল সুপিরিয়র বা বড়দের প্রতি হচ্ছে প্রপার, তাহলে এখানে পজিটিভ কিছু একটাই বসবে। এর ক্লুটা কি? এই প্রপারলি শব্দটা, বুঝতে পারছেন? আমাদের বাস্তব জীবনে কোনো নলেজ নাই এখানে ক্লু, এখানে ক্লু হচ্ছে টেক্সট। সো প্রপারলি শব্দ থেকে আমরা গেস করতে পারি এখানে প্লাস মানে পজিটিভ কিছু একটাই বসবে। আমরা চাইলে এখানে আমরা মিলাইতে পারি প্রপারলি সিমিলার কি, আবার বড়দের সিমিলার কিছু হয় নাকি? জেজুন মানে কি? বোরিং না? জেজুন এটা তো হবে না, সুপিরিয়রদের প্রতি বোরিং এটা হবে। ডেফারেন্সিয়াল, ডেফারেন্সিয়াল মানে রেসপেক্টফুল, ডেফারেন্স মানে রেসপেক্ট। সো তাহলে এইটাই হবে অ্যান্সার। তো এখানে বলছে কি যে অস্টিন ব্রাদার্সরা হচ্ছে বড়দের প্রতি শ্রদ্ধাশীল, ছোটদের প্রতি বেনেভলেন্ট। অডিয়াস, অডিয়াস মানে এটা খারাপের খারাপ। অডিয়াস মিস্টার কলিন্স ওয়াজ, তো অডিয়াস যেহেতু শুরুতেই বলে দিছে যে খারাপের খারাপ মিস্টার কলিন্স, তাহলে পরে তো আর ভালো কিছু তো আর বলবে না। ওয়াজ ইনভেরিয়েবলি, ইনভেরিয়েবলি মানে অলওয়েজ এরকম আর কি, আমরা এটা বাদই দিয়ে দিই শব্দটা। ব্ল্যাঙ্ক টু হিজ ব্যাটার্স, তার ব্যাটার মানে কি? দেখেন ওরা কিন্তু ইচ্ছে করে একই শব্দকে ঘুরায় ঘুরায় দেয়। সুপিরিয়র, ব্যাটার একই জিনিস। আগের জন হচ্ছে সুপিরিয়রদের প্রতি শ্রদ্ধাশীল, পরের জন সুপিরিয়রদের প্রতি কি হবে? আমরা বলতে পারি বেয়াদব বা এই টাইপের কিছু একটা হবে।
হইতে পারে, এরকম কিছু একটা হইতে পারে কন্ট্রাস্টিং। তবু আমরা একটু এই যে কমা দিয়ে কিন্তু এটার এক্সপ্লেনেশন দিয়ে দিছে, বলছে ফনিং ইন পার্টিকুলার, বিশেষভাবে একজন বিশেষ ব্যক্তির প্রতি তো সে একেবারে ফনিং মানে তেলবাজ। তাইলে আগের জন হচ্ছে প্রপারলি ডিফারেন্সিয়াল আর সে হচ্ছে ইমপ্রপারলি ডিফারেন্সিয়াল, মানে একজন হচ্ছে সঠিক শ্রদ্ধাটা দেখায় আর পরের জন হচ্ছে কি মানে অতিরিক্ত শ্রদ্ধা দেখায়। তো সে হচ্ছে অতিরিক্ত শ্রদ্ধা দেখানো, ফনিং মানে হচ্ছে তেলবাজ, সিকোফেন্টিক হবে অ্যান্সার। তো দেখেন এখানে কিন্তু কন্ট্রাস্ট হচ্ছে, কিন্তু কন্ট্রাস্ট কিন্তু শ্রদ্ধাশীল ভার্সেস বেয়াদব না। একটু আগে আমরা এক ধরনের কন্ট্রাস্ট দেখছিলাম না, মনে আছে, যে হচ্ছে ভালো এবং স্পেশালি ভালো এই টাইপের। সো এখানে হচ্ছে এরকম যে প্রপারলি ডিফারেন্সিয়াল, যে উপযুক্ত শ্রদ্ধাটাই দেখায়, আর পরেরটা হচ্ছে উপযুক্ত শ্রদ্ধা দেখায় না, সে হচ্ছে তেলবাজি লেভেলের শ্রদ্ধা দেখায়। সো সিকোফেন্টিক মানে তেলবাজ। এই শব্দটা আসতেছে যে ফনিং থেকে, ফনিং টু ফন মানে হচ্ছে একেবারে ওই যে মুখ টুকিয়ে করে হচ্ছে শ্রদ্ধা দেখানো আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই অন হিজ পেট্রন, এখানে অন হিজ, এই হিজ বলতে কারে বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে কলিন্স, কারণ অস্টিন ব্রাদার্স তো বোঝাবে না, ব্রাদার্স তো দুইজন মানুষ, অস্টিন ব্রাদার্স মানে না যে বেটার বোঝাচ্ছে কিনা, বেটার যে আছে মানে বোঝাচ্ছে কিনা বেটার পেট্রন? না এটা কেন বোঝাবে, কারণ এটা তো মিস্টার কলিন্স নিয়ে কথাবার্তা হচ্ছে। আর ব্যাটার তো এখানে একজন ব্যাটার বলে নাই, এখানে বলছে টু হিজ ব্যাটার্স, তার চেয়ে সুপিরিয়র যারা আছে তাদের প্রতি। সো হিজ এখানে হবে না, এটা তো দে, মানে যদি প্রোনাউন নিয়ে আসে তাহলে দে বলতে হবে বা ড্যাম বলতে হবে। এই হিজ দ্বারা কলিন্স। হ্যাঁ, সো এই আর কি। আর এটিপিক্যাল ডেরিভেটিভ, এগুলো তো ডেরিভেটিভ মানে হচ্ছে আপনার আনঅরিজিনাল, এখানে আনঅরিজিনালিটির কোনো ব্যাপার সেপারই নাই। এটিপিক্যাল মানে তো আর বুঝতেছেন যেটা অদ্ভুতের কোনো ব্যাপার সেপার এখানে নাই। এখানে ফনিং বলা আছে, তেল মানে একটু বেশি তেল বা চাটা, তো এখানে সিকোফেন্টিক প্রশ্ন। তো এটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড আছে। আপনারা যদি প্রথম অংশটা পড়ে ফেলেন আর কি, তাহলে এটা আনসার করাটা আরো ইজি হয়ে যায়। বাট সবসময় আমাদের ট্রাই করা উচিত হচ্ছে, এটা জিআরিতে ইচ্ছে করেই দেয় যে বড় একটা প্যাসেজ দিবে, প্রথমে 2 লাইন হুদাই, পরে দেখা যাবে হচ্ছে আপনার মানে ব্ল্যাঙ্ক দিছে, তখন আমাদের উচিত হচ্ছে ব্ল্যাঙ্কের আশেপাশে থেকেই হচ্ছে যে অংশটা আছে ওই অংশটা পড়া শুরু করা, তাহলে সময় বাঁচানো যাবে। হ্যাঁ, লাস্টের দিকে তাহলে বোঝাচ্ছে মানে বেয়াদব, কলিন ও আরো শ্রদ্ধাশীল এরকম। না শ্রদ্ধাশীল না, ও হচ্ছে তেলবাজ, মানে নেগেটিভ আর কি, মানে অতিরিক্ত শ্রদ্ধাশীল আর কি, তেলবাজ। ইনভেরিয়েবলি, হি ইজ অলওয়েজ ইনভেরিয়েবলি টু হিজ বেটার্স, সে তার সুপিরিয়রদের প্রতি সবসময় কিছু একটা কি আমরা জানি না। এখানে বসে বিশেষ করে তার প্যাট্রন লেডি ক্যাথারিনের প্রতি হচ্ছে সে একেবারে মনে করেন ফনিং, মানে একেবারে ফনিং এর এক্সাক্ট মিনিংটা ভুলে গেছে, মানে ওই তেলবাজ টাইপের কিছুটা। ফনিং মানে ওই যে মুখ টুকে একটু ইয়ে করে ওই ফনিং, একটা মিনিট, টু ফন মানে হচ্ছে দেখেন এখানে ইয়ে আছে, এই যে গিভ এ সার্ভাইল ডিসপ্লে অফ এক্সাজারেটেড ফ্ল্যাটারি, একেবারে গোলাম টাইপের বিহেভ করা ইন অর্ডার টু গেইন ফেভার, মানে তার ফেভার পাওয়ার জন্য, এটা আর কি। চামচামি ফন মানে চামচামি করা। সো এরপরটাতে যাচ্ছি। এই যে ইয়েটা আমরা পেয়ে গেছি, একটু আগে রেপুটেশন ব্যাপারে বলতেছিলাম যে দি কোম্পানিজ প্রেসিডেন্টস রেপুটেশন ফর আনফ্ল্যাপেবিলিটি। আচ্ছা, ফ্ল্যাপ মানে কি? তো ফ্ল্যাপ এমনিতে বইয়ের ফ্ল্যাপ একটা তো ব্যাপার আছেই, আর এমনিতে ফ্ল্যাপ মানে হচ্ছে যে পাখির ডানা ঝাপটানো। তো যে ঝাপটা ঝাপটি করে সে হচ্ছে একটু অশান্ত। আনফ্ল্যাপেবিলিটি মানে শান্ত, কম্পোজড। আনফ্ল্যাপেবল মানে হচ্ছে শান্ত, কম্পোজড। আনফ্ল্যাপেবিলিটি মানে হচ্ছে ওই যে শান্ত থাকাটা, ওই ব্যাপারটা। সো তার এই যে রেপুটেশন আছে যে সে খুবই কাম থাকতে পারে, could easily be understood upon observing her blank performance. তো এই কোম্পানি প্রেসিডেন্টের এই যে কাম থাকাটা ইজিলি বোঝা যায় তার কি পারফরমেন্সের মাধ্যমে, কাম পারফরমেন্সের মাধ্যমে। আমরা এই শব্দটাকে বসায় দিতে পারি আনফ্ল্যাপেবল পারফরমেন্স, কাম পারফরমেন্স, রাইট? তার কামনেসের প্রমাণ কিভাবে হবে? তার কাম পারফরমেন্সের মাধ্যমেই হবে। আমরা যদি আনসারে যাই, কম্পোজড। হিস্ট্রিয়নিক অনেকটা কম্পোজডের উল্টাটা। সুপারসিলিয়াস এটা আসলে ইররিলেভেন্ট। সুপারসিলিয়াস মানে কাইন্ড অফ হচ্ছে সুপারফিশিয়াল, এই টাইপের একটা মিনিং। সো উপরে এটা ধারে কাছেও যায় না। সুপারসিলিয়াস, হিস্ট্রিয়নিক এই দুইটাই নেগেটিভ ওয়ার্ড, বাট এখানে পজিটিভ ওয়ার্ড হবে। রেপুটেশন বলছে, তার রেপুটেশনটা বোঝা যায় তার কি রকম পারফরমেন্সের মাধ্যমে, নিশ্চয়ই পজিটিভ কোনো পারফরমেন্সের মাধ্যমে, রাইট? আর সেকেন্ডটা হচ্ছে ডিউরিং এ পার্টিকুলারলি ব্ল্যাঙ্ক বোর্ড মিটিং। দেখেন
কি ধরনের বোর্ড মিটিং এ সে যদি একটা কাম পারফরমেন্স দিতে পারে তাইলে তার রেপুটেশনটা বোঝা যাবে, তাইলে গ্যাঞ্জাম, রাইট। আগের যেটা কাম পারফরমেন্স দিছে ওইটা যদি অশান্ত একটা বোর্ড মিটিং হয়ে থাকে, গ্যাঞ্জামের বোর্ড মিটিং হয়ে থাকে, তাইলেই এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে। কারণ শান্ত বোর্ড মিটিং এ তো সে শান্তই থাকবে, ওইটা তো আর তার মানে ক্লিয়ারলি বোঝা গেল না তাইলে সে আসলে কি শান্ত থাকতে পারে কিনা। গ্যাঞ্জামওয়ালা একটা বোর্ড মিটিং এ সে থাকতে পারে। সো মোট কথা হচ্ছে আপনার এই দুইটা ওয়ার্ড হচ্ছে আপনার অ্যান্টোনিমাস হবে। সো কন্টেনশিয়াস, কন্টেনশিয়াস, কন্টেন্ড মানে হচ্ছে তর্ক করা, তো কন্টেন্টের আরেকটা মিনিং আছে কম্পিটিশন করা। তো কন্টেন্ট মানে এমনি হচ্ছে ডিসপিউট করা, তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা করা। তো বাক বিতণ্ডাময় একটা বোর্ড মিটিং, গ্যাঞ্জামওয়ালা বোর্ড মিটিং, এই আর কি। লাইফলেস এটা হবে না, লাইফলেস মানে তো একটা লাইফলেস, লাইফ নাই, মানে একটা ইয়ে আর কি, কি বলে ওই ঠান্ডা এরকম লাইফলেস, প্রোডাক্টিভ তো হবে না। সো এই আর কি, আই গেস এটা বোঝা গেছে, রাইট? ভাইয়া লাস্টটা একবার বলুন ভাইয়া, এই পার্টিকুলারলি থেকে কেন এটা কন্ট্রাস্ট হচ্ছে? ওকে, পার্টিকুলারলি বিশেষভাবে ব্ল্যাঙ্ক বা হচ্ছে আপনার একটা, আচ্ছা ব্যাপারটা আরেকবার বলি। এমনিতে বলছে যে কোম্পানি প্রেসিডেন্ট যে হচ্ছে তার যে আনফ্ল্যাপেবিলিটি, তার যে কামনেস, তার যে কুলনেস, সেটা খুব ইজিলি বোঝা যায় তার ব্ল্যাঙ্ক পারফরমেন্সে, তার কুল পারফরমেন্সে, রাইট? তার কুল পারফরমেন্সে ডিউরিং এ পার্টিকুলারলি ব্ল্যাঙ্ক বোর্ড মিটিং, পার্টিকুলারলি মানে ডিউরিং এ ভেরি ব্ল্যাঙ্ক বোর্ড মিটিং। এখন আপনি লজিক্যালি যদি এটা একটু ডিডিউস করেন, যে আপনি চিন্তা করেন যে বোর্ড মিটিংটা খুবই শান্ত ছিল, তো বোর্ড মিটিং যদি শান্ত থাকে তাহলে তো সে তো শান্তই থাকবে। এই ব্যাপারটা কি আসলে ক্লিয়ারলি আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে ওই মানুষটা কি আসলেই শান্ত থাকতে পারে? না। যদি বোর্ড মিটিংটা অশান্ত থাকে তাহলেই আপনি মানে বুঝতে পারবেন, ওই সময় যদি সে শান্ত থাকতে পারে অশান্ত একটা বোর্ড মিটিং এর মধ্যে, তাইলেই আপনি বুঝতে পারবেন যে ওই লোকটার হ্যাঁ ইয়েটা, ওই যে রেপুটেশন যেটা, আসলে এটা ঠিক আছে। সেজন্য হচ্ছে আপনার বোর্ড মিটিংটা হবে কুলের বিপরীত। বুঝতে পারছেন? জি ভাই। কারণ আপনার কোনো কিছুকে প্রুভ করতে হলে তার হচ্ছে আপনার বিপরীত বা অ্যাডভার্স কোনো একটা সিচুয়েশনেই প্রুভ করা লাগে। তার কুলনেস বা কামনেস যদি প্রুভ করতে হয় তাহলে তাকে একটা অশান্ত অ্যাটমসফিয়ারেই সেটা প্রুভ করতে হবে। এটা জাস্ট লজিক্যাল ডিডাকশন আর কি। সো পড়াটা বলছি। Women in the mining towns of the American West were strictly stereotyped. Stereotype মানে হচ্ছে generalized into neat categories of public and private, good and bad. আমেরিকার এই একটা জায়গাতে হচ্ছে মানে মহিলাদেরকে বা হ্যাঁ মহিলাদেরকে হচ্ছে কি করা হয়েছে যে খুবই ক্যাটাগরিতে বিভক্ত করে ফেলা হয়েছে, যে পাবলিক এন্ড প্রাইভেট, যারা পাবলিকলি কাজ করে, যারা প্রাইভেটে থাকে, গুড এন্ড ব্যাড, যারা এরা ভালো এরা খারাপ, এরকম নিট ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বাট সো এখানে কন্ট্রাস্ট এখন কিছু একটা বলবে। তো প্রথমে বলছে কি আমেরিকাতে এরকম একটা ক্যাটাগরাইজ করা হয়েছে, ভালো মহিলা, ভালো মেয়ে, খারাপ মেয়ে, পাবলিক মেয়ে, প্রাইভেট মেয়ে। ওকে, বাট 100 ইন্ট্রেপিড ফিমেল প্রসপেক্টর মানে যারা হচ্ছে আপনার প্রসপেক্ট করে, খোঁজে আর কি, মানে এই মাইনিং যারা হচ্ছে খনিতে কিছু খোঁজে বা খনিতে কাজ করে তাদেরকে প্রসপেক্টর বলা হয়। সো এই 100 সাহসী প্রসপেক্টর ইন জানজানিস বুক ম্যানেজড টু ব্ল্যাঙ্ক দোজ ক্যাটাগরিজ। তো কি এখানে কন্ট্রাস্ট হবে, প্রথমে বলছে নিট ক্যাটাগরি তৈরি করা হয়েছে, পরে বাট বলছে এই যে 100 জন মহিলা এরা ওই ক্যাটাগরি গুলাকে কি করছে, ক্যাটাগরি গুলাকে ধ্বংস করে দিছে, ক্যাটাগরি গুলাকে ফলস প্রমাণ করে দিছে, রাইট? ফলসিফাই বলতে পারি আমরা, ফলসিফাই করে ফেলছে। দেখেন তো এটা বুঝেন কিনা, ক্যাটাগরি গুলাকে ফলস প্রমাণ করে ফেলছে, অথবা ক্যাটাগরি আমরা বলতে পারি হ্যাঁ কিসের রেসপেক্টে। দেখেন প্রথমে বলতেছে নিট ক্যাটাগরি মানে হ্যাঁ এই যে ক্যাটাগরি লেখছে তো নিট ক্যাটাগরি, পরে বলছে বাট মানে নেগেটিভ। তাহলে প্রথমে ছিল নিট ক্যাটাগরি, কিন্তু এই 100 বা এই 100 জন মহিলা এসে কি করছে ওই ক্যাটাগরি গুলাকে, আগে ছিল নিট ক্যাটাগরি পরিষ্কার ক্যাটাগরি, এখন কি করছে মানে আউলাই দিছে, আউলা ক্যাটাগরি। আমরা মনে করেন ইংলিশ পাচ্ছি না শব্দ, আমরা বাংলা চিন্তা করলাম আউলা ক্যাটাগরি। আমরা এখানে দেখে দিলে ক্যাটাগরিকে আউলাই দেওয়ার মতো কি ওয়ার্ড আছে,
ইনহ্যাবিট বসবাস করা, এটা তো ধারে কাছেই যায় না। রিভিল, ক্যাটাগরিকে রিভিল করার কি আছে? তাছাড়া এখানে বাট বলছে, বাট বললে তো হচ্ছে ওই ক্যাটাগরির কে নেগেটিভ কিছু একটা করছে, ক্যাটাগরিকে আউলায় দিছে, এই টাইপের কিছু একটা হবে। রিভিল তো হবে না, রিভিল মানে তো জাস্ট প্রকাশ করা। কনফাউন্ড করে ফেলা, কনফাউন্ড মানে কনফিউজ করে ফেলা, মানে আউলায় দেয়া। সো আমরা আরেকবার পড়তেছি এই প্রথম লাইনটা, যে আগে আপনার এই যত ওয়ামেন আছে সব ওয়ামেনদেরকে নিটলি ক্যাটাগরি করা হয়েছিল, কিন্তু এই 100 জন বিশেষ, এই 100 জন ফিমেল যাদের কথা এই যে এই একজন তার বইয়ে লিখছে, ওই ইয়েরা হচ্ছে ওই ক্যাটাগরি গুলাকে আউলায় দিছে। তো এটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে জেনারেলি ওয়ামেন এরা নিট ক্যাটাগরিতে বিভক্ত বা নিট ক্যাটাগরি করা যায়, বাট ওই 100 জনকে নিট ক্যাটাগরি করা যায় না। এটা ব্লক অফ 4 যদি আপনারা হচ্ছে আপনার ওই গ্র্যাগের ইয়ে যদি পড়ে থাকেন, ব্লক অফ 4 মানে এটা একটা কন্ট্রাস্ট। এর কন্ট্রাস্ট কাদের মধ্যে? কাদের? এই ওয়ামেনদের সাথে এই 100 জন ওয়ামেনের, ওভারঅল ওয়ামেনদের সাথে 100 জন ওয়ামেন। আমরা সামনে আগাচ্ছি। তো এই যে এই 100 জন কি করছে, ওই ক্যাটাগরি গুলো সব আউলায় দিছে। তো এখন সামনে আগাচ্ছি আমরা। ইন এডিশন টু তার মানে সাপোর্টে কিছু একটা বলতেছে। সো ইন এডিশন টু প্রোভাইডিং ডকুমেন্টেশন, আচ্ছা ইন এডিশন টু এটা সরি এটা অন্য ইন এডিশন বলে নাই। সো ইন এডিশন টু প্রোভাইডিং ডকুমেন্টেশন দ্যাট demolishes the all male version of prospecting. সো তারপরে কি বলছে, জানজানি uses the examples of her female loners. সো ঠিক আছে, তো প্রথমত উনি অল মেল ভার্সন অফ প্রসপেক্টিং, এই যে প্রসপেক্ট করা বা এই যে খনিতে কাজ করার যে অল মেল যে ভার্সনটা আছে, বেটা মানুষের যে ভার্সনটা আছে, ওইটাকে উনি ধ্বংস করে দিয়েছেন। জানজানি ধ্বংস করার পাশাপাশি উনি কি করছেন, ফিমেলদের এক্সাম্পল টানছেন। ফিমেলদের এক্সাম্পল টানছেন কিসের জন্য? টু ড্যাশ সাম অফ দ্য ব্ল্যাঙ্ক জেনারেলাইজেশনস। তো একটু আগেই তো বলছে জানজানির বই কি করছে, এই ক্যাটাগরি গুলাকে আউলায় দিছে। এই ক্যাটাগরি করা এবং জেনারেলাইজ করা একই জিনিস। ক্যাটাগরি করা মানেই তো জেনারেলাইজ করা, ক্যাটাগরি করা মানেই তো এই যে বলতেছে যে এই মহিলারা সবাই ভালো, পাবলিক প্রাইভেট এরা ভালো, এরা সবাই খারাপ, এগুলোই তো জেনারেলাইজেশন। ওইটাকে যদি আউলাইয়া দেয় জানজানির বই, তার মানে এই জায়গায় যেটা বসবে প্রথম ইয়েতে 3 নাম্বারটাতে একই জিনিস কাছাকাছি বসবে, রাইট? আউলাইয়া দেয়া বা এই টাইপের কিছু একটা, সরি এটা না, 2 এর পরে ভার্ব বসবে, এই জায়গায় বসবে ড্যাশ সাম অফ দ্য ড্যাশ জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন গুলাকে কিছু একটা করছে, টু ড্যাশ, 2 এর পরে ভার্ব বসবে, এখানে ভার্ব বসবে। তো তাইলে এখানে কনফাউন্ড হবে, এখানে হবে আপনার পাংকচার। ওই জেনারেলাইজেশন গুলাকে পাংকচার করে দিছে। ইনভেন্ট করা তো আর এখানে হবে না, পারপেচুয়েট করাও হবে না। পারপেচুয়েট করা মানে জারি রাখা। তো উনার বই তো হচ্ছে ওই জেনারেলাইজেশনকে জারি রাখা নাই, বরং ওই জেনারেলাইজেশন গুলাকে হচ্ছে আপনার আউলায় দিছে, পাংকচার করে দিছে। সেজন্য এই প্রথম দুইটা যে ব্ল্যাঙ্ক আছে, এই দুইটা সিনোনিমাস হবে। এবং শেষেরটাতে আমরা যাচ্ছি, সাম অফ দ্য ব্ল্যাঙ্ক জেনারেলাইজেশন। কি ধরনের জেনারেলাইজেশন? একটু আগে এখানে বলছে যে এই ক্যাটাগরি গুলা খুবই নিট, মানে ক্লিয়ার একটা জেনারেলাইজেশন করে ফেলছে, হ্যাঁ, যে এরা গুড, এরা ব্যাড, এরকম করে জেনারেলাইজেশন করে ফেলছে। অথবা আমরা এখানেও আরেকটু পড়তে পারি যে স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ মানে হচ্ছে যে যারা আসলে একই রকম না, মানুষগুলো অনেক ভিন্ন, তবুও হচ্ছে তাদেরকে হচ্ছে আপনার একটা ক্যাটাগরি করে ফেলা হয়েছে। এগুলো আসলে উপরে উপরে ঠিক মনে হয়, বাট আসলে ঠিক না, এগুলো স্টেরিওটাইপ করা। স্টেরিওটাইপ মানেই হচ্ছে একটা ফলস জেনারেলাইজেশন আর কি, যেটা জেনারেলাইজ না বাট জেনারেলাইজ করা হয়েছে। তো তাহলে এই জেনারেলাইজেশনটা হচ্ছে আপনার একটু রং জেনারেলাইজেশন আর কি, ঠিক আছে, ভুল জেনারেলাইজেশন। আমরা যদি অপশনগুলো দেখি, অ্যাকুরেট জেনারেলাইজেশন তো হবে না, সব মহিলারা খারাপ বা সব মহিলারা ভালো, এটাতে অ্যাকুরেট জেনারেলাইজেশন তো হবে না। আননোন জেনারেলাইজেশন, এটাও হবে না। আননোন কেন হবে? এটা হবে ফ্যাসাইল জেনারেলাইজেশন। ফ্যাসাইল মানে হচ্ছে যার ফেস দেখে মনে হয় ঠিক আছে বাট আসলে সেটা ঠিক না, এটাই হচ্ছে স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ মানে হচ্ছে এই যে ফ্যাসাইল জেনারেলাইজেশন। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। স্টেরিওটাইপ শব্দের অর্থ কি আপনারা, মানে এমনিতে স্টেরিওটাইপ অনেক সময় যুক্তি মানে যুক্তি দিয়ে আপনি যদি একটু বিতর্ক করেন যদি, তাহলে সবাই মোটামুটি জেনারেশনে পরিচিত থাকবেন বা স্টেরিওটাইপের সাথে পরিচিত থাকবেন। স্টেরিওটাইপ মানে হচ্ছে আপনি একটা মডেল তৈরি করে নিয়েছেন। মনে করেন যে আমরা নিউজে অনেক সময় পড়ে থাকি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ টেটাবল্লম নিয়ে হচ্ছে আপনার যুদ্ধ করতেছে। তো এখন আপনি যদি একটা স্টেরিওটাইপ তৈরি করে ফেলেন আপনার মাইন্ডের মধ্যে, যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মানেই এই টাইপের মানুষ, এরা এটা করবে, ওটা করবে, এটা করবে। এখন একজন বিশেষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যদি আসে এবং আপনি যদি তাকে ওই
মানে ওই স্টেরিওটাইপ দিয়ে হচ্ছে আপনি তাকে বিচার করেন, তাহলে হচ্ছে ওই মানুষটাকে আপনি স্টেরিওটাইপ করে নিলেন। অথবা এটাও বলা যায় যে ওই জনগোষ্ঠীর একটা নির্দিষ্ট একটা প্রোটোটাইপ আপনার মাথায় আপনি তৈরি করে ফেলছেন, নমুনা আপনি তৈরি করে ফেলছেন। তো স্টেরিওটাইপ ওটা হচ্ছে ভুল স্টেরিওটাইপ, রাইট? স্টেরিওটাইপ মানেই হচ্ছে ভুল, যে ওভারলি জেনারেলাইজড বা রংলি জেনারেলাইজড। সো স্টেরিওটাইপ যেহেতু বলছে, এখানে হচ্ছে রং জেনারেলাইজেশন, রং। সো সেই জন্য হচ্ছে এখানে রং আনসারটা হচ্ছে রং এর সিনোনিমাস হচ্ছে ফ্যাসাইল। ফ্যাসাইল মানে যেটা উপরে উপরে ঠিক বাট আসলে ভুল। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন অবশ্যই। আচ্ছা, ইদানিং এক্সপ্লেনেশন গুলো হচ্ছে একটু একটু মাখায় যাচ্ছে আসলে। আপনারা যদি ইয়ে থাকে তাহলে কোয়েশ্চেন করেন কাইন্ডলি। ওকে, সামনে আগাচ্ছি তাহলে। ভাইয়া ফ্যাসাইলটা হচ্ছে ফেক মিনিং করে না? হ্যাঁ হ্যাঁ, ফ্যাসাইল মানে ফেক। হ্যাঁ, ফ্যাসাইল মানে ফেক। ফ্যাসাইল এটা জাস্ট মানে যেটা হচ্ছে, ফ্যাসাইল অনেকটা হচ্ছে যেটা উপরে উপরে আর কি, ঠিক মানে যেটা ডেপথ কম। ফ্যাসাইল একটু সার্চ করে দেখি, ফ্যাসাইল আর্গুমেন্ট অনেক সময় বলা হয় থাকে যে ফ্যাসাইল আর্গুমেন্ট, যে হচ্ছে যেটা মানে একটু বেশি ওভারলি জেনারেলাইজড। সরি আমি বানানটা কি লিখছি এটা, ফ্যাসাইল। দেখেন এই যে সুপারফিশিয়াল, যেটা উপরে উপরে ঠিক মনে হয়। আমি সেটা এটাকে এভাবে মনে রাখছিলাম আর কি, ফ্যাসাইল ফেস দেখে মনে হবে ঠিক বাট আসলে ঠিক না। তো এখানে ব্যাপারটা এরকমই, যেটা উপরে উপরে যেটা ঠিক মনে হয় বাট আসলে যেটা ঠিক না, আসলে সেটা ঠিক না, এরকম। যেটা সিম্পলিস্টিক, দেখেন সিম্পলিস্টিক, যে আপনি ওভার সিম্পলিফাইড, এই যে ওভার সিম্পলিফাইড, ওভার সিম্পল, এরকম ফ্যাসাইল। ফ্যাসাইল মানে পুরোপুরি ফেক, ঠিক আছে, একটু মিসলিডিংলি ফেক আর কি, উপরে উপরে ঠিক মনে হবে বাট আসলে ফেক, আসলে ভুল এটা। সো নেক্সটটা হচ্ছে আর পড়ি। The usual blank spending public monies on scientific projects is that such projects have the potential to make our lives healthier, safer, and more productive. দেখেন এই যে the usual blank is that it is public money scientific project-এ খরচ করার কিছু একটা হচ্ছে কি, ইজ দ্যাট এই প্রজেক্ট গুলো হচ্ছে মানুষের লাইফকে হেলথিয়ার সেফার এগুলা করে। তাহলে এটা আসলে কি? এটা পাবলিক মানি সায়েন্টিফিক প্রজেক্টে খরচ করার কি এটা? এই যে দ্যাটের পরে যে কথাগুলা বলা হয়েছে, এটা কি আপনার যুক্তি না যে এই প্রজেক্ট গুলা, বা এটা কি রিজন না যে এই প্রজেক্ট গুলা হচ্ছে আপনার মানুষের লাইফকে অনেক উন্নত করবে? তো দি ইউজুয়াল লজিক আমরা বলতে পারি, the usual logic behind spending public monies, পাবলিক মানিকে সায়েন্টিফিক প্রজেক্টে খরচ করার একটা লজিক হচ্ছে যে এটা পরের অংশটা কিন্তু একটা লজিক, যে এই প্রজেক্টগুলা মানুষের লাইফকে উন্নত করবে। তো আপনি যদি অপশনের দিকে যান, আর্গুমেন্ট এগেইনস্ট কি হতে পারে? যে পাবলিক মানিকে সায়েন্টিফিক, এটা তো উল্টাটা হয়ে গেল, রাইট? আর্গুমেন্ট তো পক্ষে, আর্গুমেন্ট এটা রেশনাল ফর, এই যে রেশনাল ফর মানে আর্গুমেন্ট ফর। আর প্রেসিডেন্ট মানে তো হচ্ছে মানে নজির, প্রেসিডেন্ট হচ্ছে নজিরের কোনো ব্যাপার সেবার এখানে নাই। সামনে আগাচ্ছি আমরা। প্রেসিডেন্ট মানে এখানে দৃষ্টান্ত বোঝাচ্ছে না? হ্যাঁ, দৃষ্টান্ত, নজির, হ্যাঁ নজির বা দৃষ্টান্ত, হ্যাঁ মানে আগে কিছু একটা হয়ে গেছে, তো এটা তো রিলেভেন্ট না, এখানে রেলেভেন্ট না। সামনে আগাচ্ছি আমরা। তো হাউএভার বলছে, সো তার মানে এখন প্রথমে বলছে যে পাবলিক মানি সায়েন্টিফিক প্রজেক্টে খরচ করার লজিক হচ্ছে এটা, যে পাবলিক মানি হচ্ছে মানুষের, বা এই ধরনের প্রজেক্ট হচ্ছে সায়েন্টিফিক প্রজেক্ট হচ্ছে মানুষের জীবনকে উন্নত করে। হাউএভার তাহলে এখন ওই মানে প্রজেক্টের কিছু একটা হয়তো উল্টা কিছু একটা বলবে আর কি। The fact that science, এই কথাটা হচ্ছে এক্সট্রা, ইভেন পিওর সায়েন্স, এই দেখেন এই কথাটা কিন্তু হচ্ছে এক্সট্রা। এই যে সুমাইয়া আপু জিজ্ঞেস করছিলেন যে এক্সট্রা বুঝবো কিভাবে, এই যে দেখেন এই যে দুইটা হাইফেনের মাঝখানে দেওয়া আছে, এটা ইভেন পিওর সায়েন্স, এটা পড়ার দরকার নেই। তো the fact that science can strengthen democracy and promote public participation in the political process is hardly ever blank. ওকে, তাহলে এখন কি ধরনের কন্ট্রাস্ট হচ্ছে? প্রথমে বলছে যে সায়েন্স হচ্ছে মানুষের লাইফকে হেলথিয়ার, সেফার, প্রোডাক্টিভ করতে পারে। আর পরে বলতেছে সায়েন্স তো ডেমোক্রেসি এবং এই যে পলিটিক্স এগুলারও উন্নতি করতে পারে। কিন্তু এই ব্যাপারগুলা ইজ হার্ডলি এভার কি, হার্ডলি এভার ডিসকাসড হইতে পারে, রাইট? হার্ডলি এভার ডিসকাসড, তাইলেই তো হচ্ছে আপনার কন্ট্রাস্টটা হয়, যে সাধারণত যুক্তি দেয়া হয় যে সায়েন্স হচ্ছে মানুষের লাইফকে হেলথিয়ার, সেফার করবে, কিন্তু সায়েন্স যে হচ্ছে আপনার ডেমোক্রেসিকেও ভালো করতে পারে, এই জিনিসটা ইজ হার্ডলি এভার ডিসকাসড। কারণ আপনি অন্য কিছু দিয়ে ইয়ে করেন, তাহলে দেখবেন কন্ট্রাস্ট কিন্তু হয় না। এখানে কন্ট্রাস্টটা হচ্ছে কিসের কন্ট্রাস্ট বলতে পারবেন?
কন্ট্রাস্টটা হচ্ছে এই যে শুধুমাত্র পাবলিক সেফটি, একদিকে হচ্ছে পাবলিক সেফটি বা হেলথিনেস এগুলা, আরেকদিকে হচ্ছে ডেমোক্রেসির ব্যাপারটা। এটা এখানে এখানে কন্ট্রাস্ট হচ্ছে। হেলথের ব্যাপারটাকে আলোচনা করা হয় কিন্তু ডেমোক্রেসির ব্যাপারটাকে পাত্তা দেওয়া হয় না, এই হচ্ছে কথা। এখানে হেলথ এবং ডেমোক্রেসির মধ্যে কন্ট্রাস্ট হচ্ছে। সো হার্ডলি এভার ডিসকাসড, মেনশনড বলতে পারি। গেইনসেড মানে তো রিজেক্টেড, রাইট? এটা তো হয় না। ডিনাইড মানে রিজেক্টেড, এই দুইটা আবার সিনোনিমাস ওয়ার্ড। সো এই দুইটা আমরা এলিমিনেট করে দিতে পারি। দুইটা সিনোনিমাস ওয়ার্ড একই সাথে একটা অপশনের মধ্যে হবে না, রাইট? সো মেনশনড হবে। তো পরেটা যাচ্ছি। তারপর বলছে ইট শুড বি সায়েন্টিফিক লিটারেসি ব্ল্যাঙ্ক ডেমোক্রেসি। একটু আগেই তো বলছে সায়েন্টিফিক লিটারেসি হচ্ছে বা সায়েন্স হচ্ছে, সায়েন্টিফিক লিটারেসি বলে নাই, সায়েন্স বলছে, একই কথা। সায়েন্স ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করে। তাহলে এখানে কি হবে? সায়েন্টিফিক লিটারেসি ব্ল্যাঙ্ক ডেমোক্রেসি, স্ট্রেংথেন। এখানে বলছে স্ট্রেংথেন, এখানে হবে এনার্জাইজেস, একই কথা। আমি একটু বেশি আঁকায় ফেলছি। স্ট্রেংথেন ডেমোক্রেসি, তাহলে এখানেও সায়েন্টিফিক লিটারেসি স্ট্রেংথেন ডেমোক্রেসি বা এনার্জাইজেস ডেমোক্রেসি। এই তো, পরের অংশ আসলে আর পড়ার তেমন কোনো প্রয়োজন নাই। এটা সাপোর্টে চলে যাচ্ছে। হ্যাঁ সাপোর্ট, হ্যাঁ এটা তো পুরোই সাপোর্ট। হাউএভার বলে এটা আগের অংশের সাথে কন্ট্রাস্ট করছে, কিন্তু এখান থেকে শুরু করে বাকিটা তো হচ্ছে এই পুরাটা অংশ তো হচ্ছে সাপোর্ট। এই যে হাউএভারের পর থেকে এই পুরো অংশটা তো নিজেদের মধ্যে সাপোর্টে, আর এই পুরো অংশের সাথে এই প্রথম অংশটা হচ্ছে কন্ট্রাস্টে। কি ধরনের সাপোর্ট বা কন্ট্রাস্ট? প্রথম অংশ হচ্ছে শুধুমাত্র সায়েন্স মানুষের স্বাস্থ্যের উন্নতি করতে পারে, আর প্রথম অংশ শেষের অংশ বলতেছে খালি স্বাস্থ্যই না, আপনার ডেমোক্রেসির উন্নতি করতে পারে। এই তো আমরা সবসময় একটা বাই দ্য ওয়ে একটা জিনিস চেষ্টা করবো হচ্ছে আমরা যখনই হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ফিল আপ করবো, প্রথমে চেষ্টা করবো হচ্ছে এমন কোনো ওয়ার্ড আমরা ইয়ের মধ্যে পাই কিনা, আমরা টেক্সটের মধ্যে পাই কিনা যেটা দিয়ে আমরা ফিল আপ করতে পারি। যেমন এখানে আমরা স্ট্রেংথেন পাইলাম, স্ট্রেংথেনটাকে আমরা এখানে বসাই দিতে পারি। সায়েন্সটা ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করে, এখানে তো একটু আগেই বলছে সায়েন্সটা ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করে। তারপরে এখানে আমরা দ্য ইউজুয়াল মনে করেন লজিক আমরা ইয়ে করছি, ঠিক আছে, যে লজিক দেয়া হয় যে এটা, তাহলে ইজ হার্ডলি এভার লজিক দেয়া হয়, এই লজিকটাই আমরা এখানে ব্যবহার করতে পারি। এটাই তো কন্ট্রাস্ট, রাইট? যে হেলথের ব্যাপারে এই লজিকটা দেয়া হয় কিন্তু ডেমোক্রেসির ব্যাপারে হার্ডলি মানে নট, রাইট? নট লজিক দেয়া হয়, রাইট? তো এখানে লজিক শব্দটা আমরা চিন্তা করতে পারি, হার্ডলি এবার লজিকটা দেয়া হয় না মানে মেনশন করা হয় না। এই তো আমরা চেষ্টা করবো আর কি হচ্ছে আপনার মানে যত কম ওয়ার্ড দিয়ে বা হচ্ছে আপনার টেক্সটের মধ্যে আমরা নতুন ওয়ার্ড আনার আগে চেষ্টা করবো আপনার যে টেক্সটের ওয়ার্ড দিয়ে কিছু একটা করতে পারি কিনা। আচ্ছা আমরা সামনে আগাচ্ছি, শেষ করে দিব ইনশাআল্লাহ। চাচ্ছিলাম হচ্ছে 9:30টার মধ্যে শেষ করে ফেলতে। আচ্ছা, সো অ্যাডুলেশন মানে এক্সেসিভ অ্যাডমিরেশন, একটু বেশি তারিফ বা ভক্তি, তারিফ না সরি ভক্তি। অ্যাপ্রোবেশন মানে তো অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভাল বলা যেতে পারে, তারিফও বলা যেতে পারে। ডিসমিসাল, অ্যাটেনশন, ভিট্রুপারেশন মানে হচ্ছে ক্রিটিসাইজ বা এই টাইপের, অপ্রবিয়াম এটার সাথে যায়। অ্যাটেনশন ডিসমিসাল, অ্যাডুলেশন অ্যাপ্রোবেশন। অ্যাডুলেশনটা একটু অতিরিক্ত আর কি। অ্যাপ্রোবেশন মানে অ্যাপ্রুভাল বা ইয়ে করা আর কি, তারিফ করা এই টাইপের। অ্যাডুলেশনটা একটু অতিরিক্ত আছে, যাই হোক জোড়া করে দিলাম। এখানে কি বলছে? দি টেরিটরিজ ট্র্যাডিশন অফ সিম্পল এন্ড ল ট্যাক্সেস, সিম্পল এবং ল ট্যাক্স কম্বাইন্ড উইথ এ কম্পারেটিভলি ইজি গোয়িং গভর্নমেন্ট। অনেক ভালো। সো এই টেরিটরিটা তাহলে অনেক ভালো, তো সেখানে ল ট্যাক্স এবং সিম্পল ট্যাক্স, আর একটা হচ্ছে যে গভর্নমেন্টও খুবই ইজি গোয়িং মানে অনেক ফ্লেক্সিবল। হ্যাজ আর্নড ইট দ্য ব্ল্যাঙ্ক অফ ইটস সিটিজেন্স। একটু পরেই তো বোঝা যায়। সিম্পল অ্যান্ড ল ট্যাক্স, খুবই কম ট্যাক্স। ইজি গোয়িং গভর্নমেন্ট, খুবই ভালো গভর্নমেন্ট। তার সিটিজেনের কি আর্ন করবে? সিটিজেনের শ্রদ্ধা আর্ন করবে, রাইট? তাহলে এটাই আনসার হবে, রাইট? আই গেস কারো কোনো ইয়ে নাই, রাইট? লাস্টের লাইনটা আরেকবার একটু আর্নড। হ্যাঁ, আর্নড ইট দ্য ব্ল্যাঙ্ক অফ ইটস সিটিজেন্স। এটা এই যে তার ল ট্যাক্স এবং তার যে ইজি গোয়িং গভর্নমেন্ট, এই জিনিসটা তার সিটিজেনের কিছু একটা আর্ন করছে। মানে আর্ন মানে তো হচ্ছে সিটিজেনের থেকে কিছু একটা পাইছে। তো হতে পারে, অপ্রবিয়াম খারাপ মন্তব্য তো করতে পারে সিটিজেনরা। তাই খারাপ মন্তব্য তো করতে পারে, কিন্তু এটা কিসের জন্য করবে? ইজি গোয়িং গভর্নমেন্ট দেখে এবং সিম্পল এন্ড ল ট্যাক্স দেখে খারাপ মন্তব্য করবে? এটা তো হয় না। আপনাকে কেউ ট্যাক্স কম করলে কি আপনি তাকে খারাপ মন্তব্য করবেন? এটার কারণে তো করবে না, রাইট? এটা তো পজিটিভ জিনিস। সিম্পল এন্ড ইজি ট্যাক্স, ইজি গোয়িং গভর্নমেন্ট, এগুলো সবই পজিটিভ গুণাবলী। সামনে আগাচ্ছি। ডিসডেইন মানে কন্টেম্পট, একটু
অশ্রদ্ধা করা, ছোট করা এই টাইপের। রেভারেন্স মানে আবার শ্রদ্ধা করা। অপ্রোপ্রিয়াম কাইন্ড অফ ইয়ে করা, কি বলে ওই কি বলে সেন্সর, এই যে একটু আগে পেলাম অপ্রোপ্রিয়াম। লুকুব্রেশন এর অর্থ ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, রিপ্রোচ। লুকুব্রেশনের অর্থটা ভুলে গেছি। ভেনারেশন মানে শ্রদ্ধা করা, রেভারেন্সের সাথে যায়। কনসিডারেশন তার কনসিডারেশন। ডিসডেইন, লুকুব্রেশন শব্দটা ভুলে গেছি। অপ্রোপ্রিয়াম, আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমরা দেখি যে যদি মানে একটাই জোড়া করতে পারছি, যদি একটাই জোড়া হয়ে থাকে তাহলে এটাই আনসার হবে, নতুবা এখানে আরেকটা জোড়া হয়তো বা আছে, এটার মিনিংটা দেখা লাগবে। অলদো দ্য প্যারেন্টস ডু নট, অলদো, সো এটা প্রথমত কথা হচ্ছে আপনার এখানে কন্ট্রাস্ট আছে। দ্য প্যারেন্টস ডু নট থিঙ্ক হাইলি অফ দ্য এডুকেশন সিস্টেম অ্যাজ এ হোল। অ্যাজ এ হোল সামগ্রিকভাবে প্যারেন্টরা হচ্ছে আপনার ডু নট থিঙ্ক হাইলি মানে ডু নট রেসপেক্ট, থিঙ্ক হাইলি মানে রেসপেক্ট, ডু নট রেসপেক্ট। সো প্যারেন্টরা হচ্ছে এডুকেশন সিস্টেমকে যদিও রেসপেক্ট করেন না, সামগ্রিকভাবে রেসপেক্ট করেন না। They fail to treat মানে they do not treat, এগুলা হচ্ছে একটু ঘুরায় ঘুরায় কথা বলা। They do not treat teachers with blank equally. So do not respect মানে কি? Do not respect মানে আমরা hate বলতে পারি, মানে আপাতত মানে আমরা সিম্পলিফাইড উপায়ে বলতেছি parents hate the educational system, but যেহেতু বলছে কন্ট্রাস্টে বা অলদো যেহেতু বলছে, তো প্যারেন্টরা হচ্ছে এডুকেশনাল সিস্টেমকে হেট করলেও তারা হচ্ছে they do not, তারা টিচার্স উইথ হেট, তারা টিচারদেরকে এরকম হেটের সহিত দেখেন না। তাইলে এখানে হবে আসলে আপনার হেট বা ডিসডেইন একটা অর্থ আছে। লুকুব্রেশন তাইলে আই গেস কনসিডারেশন তো হবে না, অপ্রোপ্রিয়াম তো রিপ্রোচ, ডিসডেইন, আই গেস হচ্ছে ডিসডেইন একটা হবে, আর এটার সাথে জোড়াটা ডিসডেইনের সাথে অপ্রোপ্রিয়ামটা আই গেস লুকুব্রেশনটা হয়তো বা আনসার হবে। একটা মিনিট দেখে নেই, হ্যাঁ এটা আগে সলভ করা ছিল সেজন্য হচ্ছে মানে আজকে আনসারটা ইয়ে করে আসি। Lucubration, writing or study, learn না, তাহলে আই গেস হচ্ছে disdain এবং opprobrium, রাইট আনসার? কেউ একটু কনফার্ম করবেন? জি ভাইয়া, disdain এবং opprobrium, আচ্ছা ঠিক আছে। disdain মানে হচ্ছে ছোট করা বা কাউকে কি একটু কন্টেম্প্ট প্রকাশ করা, এই টাইপের কিছু একটা, অপছন্দ করা বা এরকম কিছু একটা। অপ্রোপ্রিয়াম হচ্ছে কিছু একটু ক্রিটিসাইজ টাইপের আর কি, ক্রিটিসাইজ টাইপের। বাট এই দুইটা মানে লুকুব্রেশন আসলে অর্থটা জানি না, তো সেই জন্য হচ্ছে আমি চাচ্ছিলাম হচ্ছে আপনার, হয়তো আমি গেস করছি লুকুব্রেশনের মিনিং যেহেতু জানি না, গেস হচ্ছে এটা ডিসডেইনের সাথে হয়তো পুরোপুরি যাবে। কারণ ডিসডেইন এবং অপ্রোপ্রিয়াম কিন্তু আসলে পুরোপুরি সেম না, একটু হয়তো কানেক্ট করা যায় আর কি। তো বাট লুকুব্রেশনের মিনিং জানলে আসলে বোঝা যায় যে এটা আসলে ধারে কাছে কিছু না। তো অ্যাকচুয়ালি এই দুইটা আনসার হবে। এমনিতে আমরা মিনিংটা তো আসলে বুঝতে পারছি যে প্যারেন্টস আপনার তারা হচ্ছে এডুকেশন সিস্টেমকে আসলে হেট করেন, কিন্তু তারা হচ্ছে আপনার টিচার্সদেরকে ওই ইকুয়ালি হেটটা করেন না, এই আর কি। এখানে হেট বা এই টাইপের কিছু একটাই হবে, ডিসডেইন এবং অপ্রোপ্রিয়াম। তো সামনে যাচ্ছি। লুগুব্রিয়াস হচ্ছে লেবোরিয়াস কগনিটেশন, এরকম একটা। হ্যাঁ একটু এই তো মিনিং একটু আগে দেখলাম, এটা আসলে ধারে কাছে না লুকুব্রেশন। সো সামনে আগাচ্ছি। রেসিপি, কালপ্রিট, হ্যাভেন, রেমেডি। রেমেডি এবং পানাসিয়া। রেমেডি মানে হচ্ছে মানে কোনো কিছুর সলিউশন, পানাসিয়া মানে হচ্ছে সলিউশন। হ্যাভেন এবং রেফিউজকে আমরা বলতে পারি অনেক সময় সেফ হ্যাভেন মানে আশ্রয় বোঝানো হয়, আবার রেফিউজ মানেও আশ্রয়, এই দুটো হতে পারে। কালপ্রিট এবং রেসিপি এই দুটো হবে না। তো কি বলছে, ইকোনমিক গ্রোথ হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ এ ব্ল্যাঙ্ক ফর পুয়ার কান্ট্রিজ টু ইরাডিকেট পভার্টি। অর্থনৈতিক অগ্রগতিকে হচ্ছে আপনার গরিব দেশের দারিদ্র দূরীকরণের কিছু হিসেবে মনে করা হয়। একটু পরেই আই গেস হচ্ছে আমরা বুঝে ফেলতে পারি ইকোনমিক গ্রোথকে দারিদ্র দূরীকরণের কি হিসেবে মনে করা যেতে পারে, সলিউশন হিসেবে মনে করা যেতে পারে, রাইট? দারিদ্র দূরীকরণের জন্য সলিউশন হিসেবে মনে করা যেতে পারে। তো এখানে পানাসিয়া এবং রেমেডি হবে। ইকোনমিক গ্রোথ তো কোনো কিছুর হ্যাভেন হইতে পারে না, ইকোনমিক গ্রোথ তো রেফিউজ হতে পারে না, রাইট? এটা তো পরেই বুঝে যাচ্ছে, এটা তো গ্রামাটিক্যালি আপনার কারেক্ট হবে না। আমরা যদি হ্যাভেন ইকোনমিক গ্রোথ, এটা কি কোনো হ্যাভেন, এটা কি কোনো জায়গা বা এই টাইপের কোনো কিছু, বা ইভেন জায়গাও হওয়া লাগবে না, বাট ইকোনমিক গ্রোথের সাথে তো হচ্ছে আপনার হ্যাভেন বা রেফিউজ তো যায় না, রাইট? এমন কিছু যারা আশ্রয় নেওয়া যায়, ইকোনমিক গ্রোথের কি আবার আশ্রয় নেওয়া যায় না? ইকোনমিক গ্রোথ একটা সলিউশন, রাইট? অথবা আমরা যদি আরেকটু শিওর হতে চাই আমরা এখানে পড়তে পারি, বাট দিস প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনটা
এই প্রেসক্রিপশন কোন প্রেসক্রিপশন? এই যে অ্যাজ এ প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন মানে কি? আপনাকে ডাক্তার প্রেসক্রিপশন দিছে মানে কি? আপনার রোগের সলিউশন দিয়ে দিছে, রাইট? সো প্রেসক্রিপশন এখানে সলিউশন বোঝাচ্ছে। সো এখানে পানাসিয়া এবং রেমেডি। তো এখান থেকে আই গেস মানে এখান থেকে আর কি আমরা আরো ক্লিয়ার কাট হচ্ছে আপনার মানে ইয়েটা নিয়ে আসতে পারি, আনসারটা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে সরাসরি ক্লু আর কি। আর এমনিতে মানে অনেক সময় আছে কি যে হচ্ছে আপনার টু বি অনেস্ট মেইন পরীক্ষা হলে আই গেস আমি হচ্ছে আপনার এতটুকু পড়েই হচ্ছে আনসারটা করে দিতাম আর কি। কারণ এসিতে যত সময় বাঁচানো যায় তত হচ্ছে আপনার ভালো। ওরা একটা ক্লু দিয়ে দিছে বাট একটু পরেই হচ্ছে আপনি আসলে এটা আনসার করে দিতে পারেন। ওকে, সামনে আছে দিলে নভেলটি। নভেলটি মানে ওইটা নভেল, কোনো কিছু নভেল মানে কোনো কিছু নতুন। তো নভেলটি মানে ওই নতুন কোনো কিছু। অবজেক্টিভিটি, কম্প্রিহেন্সিভনেস, ফেয়ারনেস। অবজেক্টিভিটি এবং ফেয়ারনেস কাছাকাছি। আপনি যদি অবজেক্টিভ থাকেন মানে আপনি আনবায়াসড, এটাই ফেয়ারনেস। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে তো কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে তো থরো। অরিজিনালিটি, নভেলটি এবং অরিজিনাল, কোনো কিছু নতুন মানে কোনো কিছু অরিজিনাল, রাইট? এই তো। সো আমরা যদি পড়ি এখন যে এখানে আই গেস হচ্ছে আমরা এখান থেকে পড়লেই হচ্ছে আনসারটা হয়তো পেয়ে যাবো। টু এনশিওর ব্ল্যাঙ্ক, রিভিউয়ার্স আর কেয়ারফুলি চোজেন বাই জার্নাল এডিটর্স। কিছু একটা এনশিওর করার জন্য হচ্ছে আপনার রিভিউয়ারদেরকে খুবই কেয়ারফুলি চুজ করা হয়। হ্যাঁ, ঠিক আছে। কি এনশিওর করার জন্য? নতুনত্ব নাকি? Novelty হবে কি? কারণ তারা নতুনত্ব খুঁজে। না, নতুনত্ব আপনি আপনি বাইরের নলেজ নিয়ে আসতে পারবেন না। ওরা নতুনত্ব খুঁজতেছে নাকি ওরা বায়াস মানে মানে ফেয়ারনেস খুঁজতেছে, এটা তো আমরা জানি না। আমরা একটু আগের অংশতে আসলে পড়ে আসি, এটা এটা এখান থেকে আনসার করা যাবে না। রিভিউয়ার্সদেরকে জাস্ট কেয়ারফুলি চুজ করা হয়। কেন চুজ করা হয় আমরা তো জানি না, ওদের উদ্দেশ্যটা কি এটা জানা লাগবে। সো ইন ম্যাথমেটিক্স, জাজমেন্টস অ্যাবাউট দ্য ভ্যালিডিটি অফ প্রুফস আর মিডিয়েটেড বাই পিয়ার রিভিউড জার্নালস। যে অ্যাবাউট দ্য ভ্যালিডিটি অফ প্রুফ, জাজমেন্টস, তো তারা আসলে জাজ করতে চাচ্ছে যে প্রুফ গুলা কতটুকু ভ্যালিড। এই জিনিসগুলো জাজ করে মিডিয়েটেড বাই পিয়ার রিভিউড জার্নালস। সো এই ভ্যালিডিটিটা যেন হচ্ছে আপনার ঠিকঠাক হয় আর কি। টু এনশিওর এই ভ্যালিডিটিটার প্রুফ, এই জাজমেন্টটা যেন ঠিকঠাক হয়। জাজমেন্টটা টু এনশিওর the identity of scholars। আমরা আরেকটু এখান থেকে সামনে পড়ি আসলে ওরা কি জানতে চাচ্ছে, আমরা আসলে আমি আসলে এখন মানে ক্লিয়ার হইতে পারি নাই। And the identity of scholars whose papers are under consideration are kept secret। এখন হয়তো আই গেস বোঝা যাবে ইভেন যে এই পেপারটা লিখছে ওর নামটা পর্যন্ত ওরা প্রকাশ করতে দিচ্ছে না। তাহলে এখন হয়তো বা বোঝা যাবে যে ওর নাম প্রকাশের সাথে ওই জিনিসটা অরিজিনাল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। ওর নাম প্রকাশ হওয়ার সাথে এখানে ফেয়ারনেস এর সম্পর্ক আছে। নাম প্রকাশ হইলে হয়তো বা হচ্ছে আপনার ফেয়ারনেস বা বায়াস হওয়ার একটা টেন্ডেন্সি আছে। সো ফেয়ারনেস আক্রান্ত হওয়ার ইয়ে আছে। তো এখান থেকে আই গেস হচ্ছে একটা ক্লু আমরা পাই যে হচ্ছে এখানে ফেয়ারনেস এর ইস্যু আছে। তো ইনশিওর ফেয়ারনেস হবে। এখানে অরিজিনালিটি মানে এখানে এটা অরিজিনাল কিনা এটার জন্য, এটা জানার জন্য বা কোনো একটা লেখা অরিজিনাল কিনা, এটা নতুন কিনা এটা জানার জন্য স্কলারদের নাম লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। কিন্তু সেটা ফেয়ারনেস বা বায়াস যেন না আসে সেটার জন্য সেটা প্রয়োজন আছে। তো কারো কিছু বলা থাকলে বলতে পারেন। তো এই জন্য হচ্ছে এই দুইটা আনসার হবে আর কি। সরি, ফেয়ারনেস এবং অবজেক্টিভিটি। ওকে, তাহলে সো আমাদের 71 এবং 72 শেষ হলো। ইনশাআল্লাহ আমরা হচ্ছে কালকে না, আমরা চেষ্টা করব হচ্ছে আপনার একটু রুটিনটা ইদানিং হচ্ছে একটু ইয়ে হতে পারে, আপনার ফ্লাকচুয়েট করতে পারে। একটু আনপ্রেডিক্টেবল একটা রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছে একটু কয়েকদিন। সো আমরা চেষ্টা করব হচ্ছে ভার্বাল সেশন গুলো একটু বাড়াইতে, এবং ভার্বাল সেশন বাড়াইতে গেলে হয়তো বা হচ্ছে ভোকাব সেশন হালকা একটু কমতে পারে আর কি। সো 73 এবং 71 এবং 2 কভার করলাম আজকে। 73 এবং 74 চেষ্টা করবো আমরা সোমবারে হচ্ছে আপনার একটা সেশন করার। নিশ্চিত হয়ে আপনার ইয়েতে জানিয়ে দিব, আপনার গ্রুপে জানিয়ে দিব। রেকর্ডিংটা অফ করে দেই।